হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ওয়ালাইকুম মোটামুটি সালাম। আমরা চাইলে এখন মিটিংটা, ওয়ার্কশপটা ওয়ালাইকুম শুরু আসসালাম। করতে পারি। আজকে আমরা উপস্থিত হয়েছি আইওটিক্স ওয়ার্কশপের এই সেশনে। আজকে আমাদের সাথে, আমাদের এই ওয়ার্কশপটি কন্ডাক্ট করবে, আমাদের সাথে রয়েছে আমাদের মাননীয় স্যার ফরহাদ, ইটি ফরহাদ স্যার। তারপরে আইসিটি অলিম্পিয়াড চ্যাম্পিয়ন শাহরিয়ার কিবরিয়া জাওয়াদ। তারপর আমাদের সাথে রয়েছে আমাদের পরিধির জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিদওয়ান মাহমুদ। আর রয়েছে সাথে আহ, আমাদের ভাই তুল্য, সিনিয়র ভাই। আর আহ, হ্যাঁ, পিউমিকের অ্যানালিটিক্যাল ম্যানেজার মিসবা সাকিং। তো আমি মানে সবার যদি কোনো প্রশ্ন থাকে এই আইওটিক্স ইভেন্ট রিলেটেড, এভরিওয়ান ইজ ওয়েলকাম। সবারই প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া হবে। তো এই ওয়ার্কশপটা শুরু থেকে মানে প্রথম থেকে কন্ডাক্ট করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি শাহরিয়ার কিবরিয়া জাওয়াত টু টেক অন দ্য স্ক্রিন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি শোনা যাচ্ছে কথা। হ্যাঁ, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, কথা যদি শোনা না যায় তাহলে রেসপন্স করলে ভালো হবে। আর ধন্যবাদ জুনায়েদকে। সো আমরা তাহলে আজকে ওয়ার্কশপের পার্টটা শুরু করি। ওয়ার্কশপটা আমরা হচ্ছে একটু ধাপে ধাপে জিনিসগুলো সবাই একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, আর আশা করি কোশ্চেন গুলো সবাই একটু শেষের দিকে করলে হয়তো ভালো হয়, মাঝখানে না আটকে শেষের দিকে কোশ্চেন গুলো করি আর কি, তাহলে জিনিসটা সুবিধা হবে, একসাথে সব কোশ্চেন গুলো আমরা অ্যান্সার গুলো করবো আর কি। সো ফার্স্টে আমি যদি আমার এখানে যারা আছি সবাই মোটামুটি আমাদের যে আইওটিক্স ইভেন্টটা সেটার সম্বন্ধে হালকা পাতলা আইডিয়া আছে সবার, আশা করি নাকি? এমন কেউ কি আছে যে আসলে এই জিনিসটা কি বা ইভেন্টটা কি এই জিনিসটা আমরা বুঝতেছি না, বা এরকম কিছু কেউ থাকলে বলতে পারে আর কি। মানে জিনিসটা যদি আমি এক কথায় বলতে চাই যে আইওটিক্স কি, এটা আমাকে কেউ বলতে পারবে কিনা এখানে? ভাই আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি শুরু করি। সেটা হচ্ছে আইওটির কথা যখনই আমাদের মাথায় আসবে, ফার্স্ট অফ অল আমি যদি চিন্তা করি যে আইওটি জিনিসটা কি, ইন্টারনেট অফ থিংস জিনিসটা কি আসলে। মানে আমি যদি আমার চোখের সামনে দেখি যে আমাদের সামনে অনেক কিছুই থাকে যে এই জিনিসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড না, কিন্তু সামহাও কিন্তু জিনিসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে পারে। আর ইন্টারনেট গুলো যে এমন কিছু না যে এটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে নতুন কিছু করতে পারবে না। সো আলটিমেটলি আমরা যদি আমাদের থিঙ্কিংটা বড় করতে পারি, সো এইটাই কিন্তু আসলে আইওটিতে ট্রান্সফর্ম হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমার এখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি খুবই শর্ট কিছু কথাবার্তা বলবো, কোনো আহামরি কিছু না, একেবারে রিয়েল লাইফ কিছু কথাবার্তা বলবো, সবাই আশা করি শুনবে। এখানে ছোটখাটো জিনিস যে আমরা ফার্স্ট অফ অল আইওটির কথা ফার্স্ট মাথায় আসলে আমাদের একটা হার্ডওয়্যারের পার্ট আমার মাথায় আসবে। সো আমি এই সেশনে হার্ডওয়্যারের পার্টটাই আমি ডিসক্রাইব করব, এরপরে আমাদের আস্তে আস্তে স্টেপ অনুযায়ী এক একজন ডিসক্রাইব করবে সফটওয়্যারের পার্ট, তারপরে আমাদের বিজনেসের একটা পার্ট থাকবে। সো হার্ডওয়্যারের পার্টটা যদি আমি বলি, প্রথমেই আমার প্রবলেম থেকে ওই জিনিসটাই আমাদের প্রোডাক্টে ট্রান্সফর্ম করা লাগতেছে। সো নিচে আমাদের একটা ছোট একটা চার্ট দেখা যাচ্ছে যে আসলে আমাদের এখন বর্তমানে আইওটির যে যুগটা চলতেছে এটা অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্যান্ড করতেছে, এটা আমরা চাইলে একটা ইয়েতে দেখে ফেলতে পারবো 2015 থেকে 2025 পর্যন্ত। পাশে আবার লেখা আছে যে আইওটিক্স হোয়াট হ্যাপেনিং, মানে এখন যদি আমি বলি যে অটোমেশনের যুগ,
সো এটা আমরা কেউ আসলে অস্বীকার করবো না আশা করি। সো এই জিনিসটার জন্য যখনই আমরা কোনো একটা জিনিস আইওটি দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে যাব বা একটা জিনিসের স্মার্ট সলিউশন আনতে যাব, সো আমার ফার্স্টেই আমাদের মাথায় থাকবে যে আমাদের হার্ডওয়্যার পার্টটা কি আসলে। আমাদের হার্ডওয়্যার পার্টটা আমরা কিভাবে চিন্তা করব, বা একটা প্রবলেম আমি পেলাম সেই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে হার্ডওয়্যার দিয়ে। সো এটার জন্য আমি হার্ডওয়্যার পার্টটা, হার্ডওয়্যার অ্যাসপেক্ট থেকে কিভাবে চিন্তা করব ওই জিনিসটাই আজকে আমরা বুঝাবো। আমাদের আশা করি যে এখানে ওই যে ইএসপি, আরডুইনো বা বিভিন্ন এমসিইউ যেগুলো মাইক্রো কন্ট্রোলার আমরা ইউজ করি আইওটির ক্ষেত্রে, এইসব জিনিসের ইউজ আশা করি সবাই আমরা পারি। সো এমন না যে আমি বেসিক থেকে এখানে কিছু শেখাবো, আমি জাস্ট থিঙ্কিং প্রসেসটা একটু বোঝানোর চেষ্টা করবো যে এই জিনিসটা আমরা আসলে কিভাবে থিঙ্ক করি, যে একটা প্রবলেম আমি পেলাম, রিয়েল ওয়ার্ল্ড একটা প্রবলেম পেলাম, সেই জিনিসটা আমি কিভাবে হার্ডওয়্যারের সাইড থেকে চিন্তা করবো যেটা আসলে সলভেবল কিনা, বা আমি কি এটাকে আরো স্মার্ট ভাবে সলভ করতে পারি কিনা। সো আমি তাহলে আগাই আমার প্রেজেন্টেশনটাতে। সো এখানে বিষয়গুলো তেমন কিছু নাই, কয়েকটা জিনিস আমি পয়েন্ট আউট করছি যে আইওটি ডিভাইস আমাদের এখন বর্তমানে যে 75 বিলিয়ন বলতেছি, সো এর আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের এই লিস্টের মধ্যে নাই আর কি। যে আমরা হয়তো কাজ করতেছি কিন্তু এখনো সেই জিনিসগুলো ডেভেলপ হয় না, এগুলোর অনেক রিজন আছে। ফার্স্ট অফ অল, হার্ডওয়্যারের রিজনগুলো আমাদের অনেক বেশি ফিজিবিলিটি চেকের মধ্যে দিয়ে যায়। যে আমি একটা জিনিস ডিজাইন করতেছি, আসলেই হার্ডওয়্যারটা আমার ফিজিবল কিনা। আমি একটা সিম্পল একটা প্রবলেম সলভ করতেছি, এই হার্ডওয়্যার জিনিসটা কি আসলেই ফিজিবল কিনা, যে আমি ছোট একটা সলভ করতে যে অনেক বড় একটা হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করলাম, এটা আসলে কোনোই সলভ নেই। সো এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে ফার্স্ট অফ অল। এই জিনিসটার কারণে আমাদের আইওটি কিন্তু অনেকাংশে ফেল করে, যে একটা জিনিসের আমি সলভ করলাম কিন্তু এটা হার্ডওয়্যার পার্টের কোনো কাজ হচ্ছে না, আমি এটা দিয়ে এফিসিয়েন্ট ভাবে ইউজ করতে পারতেছি না। তাই আমাদের মেইন ফোকাস কিন্তু হার্ডওয়্যারে থাকা উচিত। তারপরে যদি আগাই, যে অনেকে মনে করে যে হার্ডওয়্যার বা এই জিনিসটা ছাড়াই হচ্ছে আইওটির ম্যাক্সিমাম কাজগুলো হয়, যে সফটওয়্যার রিলেটেড। কিন্তু হ্যাঁ, সফটওয়্যার রিলেটেড কাজ হচ্ছে, কিন্তু আমার সামনে কিন্তু আছে হচ্ছে আমার হার্ডওয়্যার পার্টটা, যেটা আমি সচক্ষে দেখতে পারতেছি, যেটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট হিসেবে আসতেছে। হ্যাঁ, এটার সাথেই পিছনে আমার সফটওয়্যারে কমিউনিকেট হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু হার্ডওয়্যার পার্ট ছাড়া সফটওয়্যার আমি এফিসিয়েন্টলি ইউজ করতে পারবো না। তো এই জিনিসটা একটা ভুল ধারণা যে আমি শুধু সফটওয়্যার পার্টকে আইওটি বলতেছি। তো এই জন্য আমাদের প্রথম মোটিভ ছিল যে আইওটিক্স এর যে সফটওয়্যার আর হার্ডওয়্যারের একটা কম্বিনেশন আমরা করব, এটাকে আমরা বলতেছি যে আইওটিক্স। তারপরে আমাদের সিম্পল তিনটা আমি পাওয়ার কনসেন্স দিয়ে রাখছিলাম, যে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যখন সলভ করতে যাই আইওটি প্রবলেমগুলো, তখন আসলে কি কি কনস্ট্যান্ট ফেস করি সেই জিনিসগুলো একটু দেখি। এটা একেবারে খুবই সিম্পল, এই জিনিসগুলো আমরা আলটিমেটলি ফেস করি, হয়তো আরো টুকটাক একটা দুইটা আছে, যে পাওয়ার, অ্যাকিউরেসি, এনভায়রনমেন্ট আর কস্ট। এই চারটা জিনিস যদি আমরা মাথায় রাখি, আসলে হার্ডওয়্যার প্রবলেম আমরা অনেকাংশে সলভ করে ফেলতে পারবো। যে এই এসপেক্টে চিন্তা করতে হবে, যে আমার পাওয়ার এসপেক্টও চিন্তা করবো, আমি অ্যাকুরেসি এসপেক্টও চিন্তা করবো, সবগুলোর আলটিমেটলি কি একটা ট্রেড অফ, যে একটা আমি বাড়াচ্ছি তাহলে আরেকটা কমতেছে, এই জিনিসটা একটা ব্যালেন্সে আনা। সো এখানে আমি নিচে যে একটা পার্ট, আমি হাউ টু থিঙ্ক হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যারটা আসলে কিভাবে আমি থিঙ্ক করতেছি একটা প্রবলেম শুরু থেকে। তো আমার বেশি সময় লাগবে না, আমি হচ্ছে আমার নিজেরই একটা একাডেমিক প্রজেক্টের আমি হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে টানবো, আর ওই এক্সাম্পল থেকেই আমি পয়েন্টগুলো একটু ডিসক্রাইব করবো। খুবই সিম্পল প্রবলেম। সো কারো যদি বুঝতে এখানে সমস্যা থাকে, এই জিনিসটা স্টেপগুলা যখন আমি বলবো তারপরে যদি কোশ্চেন করি তাহলে সুবিধা হবে আর কি। আমার, আচ্ছা আমার কথা তো শোনা যাচ্ছে, কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি যদি আমার একাডেমিক প্রজেক্টের মেইন প্রবলেমটা বলি, এখানে সামনে আমরা দুইটা ইমেজ দেখতে পারতেছি, আশা করি অনেকে কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না। সো যাই হোক, বিষয়টা ছিল যে এটা হচ্ছে একটা, আমি একেবারে একাডেমিক টার্ম বাদ দিয়ে যদি নর্মাল একটা মানুষকে আমি বুঝাতে চাই, যে আমার ছোট বাচ্চাদের যাদের হচ্ছে 6 মাস থেকে 8 মাস বয়স, তারা হচ্ছে কথা বলতে পারতেছে না, তাদের শরীর খারাপ, তারা সেটা বলতে পারতেছে না, বুঝাইতে পারতেছে না। এই জিনিসটা আমরা কিভাবে আসলে একটা স্মার্ট এনভায়রনমেন্টের মধ্যে আনতে পারি, যেটা আমি মনিটর করতে পারবো। এখন সব আধুনিক যুগ, আমি ফোনে চেক করতে পারতেছি, আমার একটা নোটিফিকেশন আসতেছে, আমি বুঝতেছি যে হ্যাঁ এখানে একটা কিছু হচ্ছে। তো এই জিনিসটা যদি আসলে একটা মনিটর সিস্টেমে আনা যায়, তো আমার যে এই জিনিসটা পুরাটা একটা যদি আহ সিস্টেমের মধ্যে থাকতো, যেটা আমি মনিটর করতে পারতেছি, প্লাস আমি হচ্ছে এইখান থেকে কিছু কশন নিতে পারতেছি যে আসলে কি হইতে যাচ্ছে বা সামনে কি হইতে পারে, প্রিভিয়াস কোনো ডাটা দেখে আমি ওইটার উপরে একটা প্রবাবিলিটি সেট করতে পারতেছি যে হ্যাঁ
এরকম হতে পারে যার এই জিনিসটাই পুরাটা আমার হচ্ছে প্রবলেম, যে আমার একটা বাচ্চার আমার শরীর মনিটর করা লাগবে। এখান থেকে আমার প্রবলেমের শুরু। এরপরে যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট। আমার প্রথমেই একটা কথা বলা ছিল প্রবলেম থেকে প্রোডাক্ট। আমার প্রবলেমটা আশা করি সবাই বুঝছি, যে আমি একটা বাচ্চার শরীরের কিছু টেম্পারেচার অথবা হার্ট রেট অথবা অক্সিমিটার, মানে অক্সিজেন রেট, সো এই জিনিসগুলো আমি মেজার করব। কারণ হচ্ছে আমার কন্টিনিউয়াস মেজারমেন্ট লাগবে। আমি বলতে পারবো না যে আসলে ওর কি সবসময় শরীর খারাপ থাকতেছে, নাকি ওর জ্বর আসছে, নাকি এই জিনিসগুলো হচ্ছে আমি প্যারেন্টস এর রেসপেক্টেও যদি চিন্তা করি অথবা একটা ডক্টরের রেসপেক্টেও চিন্তা করি, তাদের কিন্তু রেগুলার একটা মনিটরেশন বিষয় আছে। সো এটা যদি আমি ফুললি অটোমেশন কনভার্ট করতে পারি, এটা অবশ্যই একটা স্মার্ট সলিউশন। সো আমার মেইন প্রবলেম ছিল ওইটা। ওইটা থেকে আমি হচ্ছে লাস্ট আমি যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা শো করতেছি। এটা হচ্ছে আমাদের বলতে গেলে প্রোটোটাইপ। যে আমি আসল থিঙ্কিংটা ছিল কি আমার এখন, আমি যদি প্রোটোটাইপ হিসেবে সেটা ডেভেলপ করি সেই জিনিসটা কিরকম দেখাবে। সো আশা করি বুঝতে পারতেছি এটা একটা জুতা আসলে, যে আমি স্মার্ট শু বলতে পারি। এটা যদি আমি ওই বাচ্চার পায়ে যদি দিয়ে রাখি, সেক্ষেত্রে আমি এই জিনিসটা পুরো একটা স্মার্ট সলিউশনের মধ্যে আনতে পারবো। ঠিক আছে, এখন এরপরে নিচে এটার সাথে সফটওয়্যার সাইডে কিছু জিনিস আছে। এটা আমারও তো ডিসক্রাইব করার কিছু নাই। এটা হচ্ছে আমাদের এইটার সাথে একটা মোবাইল অ্যাপ আমার ক্রিয়েট করা হয়েছিল, যেটা দিয়ে আমি কনস্ট্যান্ট এই হার্ডওয়্যার পার্টটা আর হচ্ছে সফটওয়্যার পার্টের একটা কম্বিনেশন আমি করতেছিলাম, যেটা প্যারেন্টসও দেখতে পারবে, যে ডক্টরও দেখতে পারবে অনলাইন ডাটাবেসের মাধ্যমে। সো সিম্পল, একেবারে খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু আমি এই যে দেখাচ্ছি যে আমি 7 দিন একটা ডাটা অবজার্ভ করতেছি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের রেগুলার মনিটরেশন একটা বিষয়। সো আশা করি প্রবলেম আর ফাইনাল প্রোডাক্ট এই জিনিসটা আমরা একটা আইডিয়া পাইছি, যে এটা আমার ফাইনাল প্রোডাক্ট। আমার প্রবলেমটা কি ছিল, এরকম একটা প্রবলেম আমার দেওয়া হয়েছে, আমি এই জিনিসটা সলভ করতে এই হার্ডওয়্যারটা আমি ডেভেলপ করছি। এখন আমি এইটা করার পরে আমি আসলে স্টেপ গুলা এক্সপ্লেন করবো, যে আমার প্রথম থেকে আমি যখন প্রবলেমটা পাইলাম আর তারপরে আমি যে থিঙ্কিংটা শুরু করলাম যে আমি হার্ডওয়্যার থেকে এটা কিভাবে সলভ করব, শুধু এই স্টেপটা আমরা একটু দেখব। খুবই সিম্পল, একেবারে কোনো একাডেমিক ভাষা ইউজ করা নাই। আশা করি সবাই দেখলে একটু বুঝবে। সো ফার্স্টলি আমাদের কি স্টার্ট উইথ দ্য প্রবলেম। অবশ্যই আমি তো ফার্স্টে আমার, যখন আমি প্রবলেমটা পাইছি ওইটাই তো আমার চিন্তা করতে হবে যে আমি আসলে কি সলভ করতেছি, আমার মেইন মোটিভটা কি। এইটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তখন ওইটা ধরে আমি আগাতে পারবো যে আসলে আমি কি সলভ করতে চাচ্ছি। তো এখানে আমাদের মেইন মোটিভ কি ছিল, যে একটা আমি এক্সাম্পল সবগুলো আমার এক্সাম্পল থেকে টানবো, তাহলে হয়তো সবার রিলেট করতে সুবিধা হবে। সো আমার মেইন মোটিভ ছিল যে আমি একজন বাচ্চা, অনেক ছোট বাচ্চা, সে 5-6 মাস বয়স হবে। সো আমি চাচ্ছিলাম যে তার হেলথ আমি মনিটর করবো। ফার্স্ট অফ অল কেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমি রেগুলার একটা মনিটর চাচ্ছি, যাতে ওর কখনো শরীর খারাপ হচ্ছে কিনা সেটা আমি নজরে রাখতে পারতেছি। সবসময় তো আর আমি মনিটর করতে পারতেছি না, সেটা অটোমেটিক একটা মনিটর এসে পড়তেছে, যে আমি দেখতে পারতেছি, অ্যাপে হলেও দেখতে পারতেছি গত 7 দিন সে কিভাবে আছে। বিষয়টা এইরকম। সো আমি প্রথমেই প্রবলেমটা আইডেন্টিফাই করলাম যে এইটা হচ্ছে আমার মেইন প্রবলেম। এরপরে বাকি যেগুলো আসবে এইটার উপর বেস করে আসবে। তো আমাদের প্রবলেম যত বেশি থিঙ্ক করব, তত বেশি এটার সলিউশন আসবে। তারপরে ট্রান্সলেট দ্য প্রবলেম ইনটু ডাটা। এখন এই জিনিসটা এখানে আবার পাশে ছোট করে লেখা আছে যে হোয়াট ক্যান আই মেজার, মানে আসলে আমি জিনিসটা চিন্তা করতেছি প্রবলেমটা, কিন্তু আমি এখান থেকে কি মেজার করতে পারি। এটা মনিটরটা কি, আসলে মনিটর আমি বিপিএম মনিটর করতে পারতেছি একটা বাচ্চার, তারপরে তার হার্ট রেট মনিটর করতে পারতেছি, এরপর অক্সিজেন মনিটর করতে পারতেছি। এইগুলো কন্টিনিউয়াস মেজারমেন্ট। আমার তার জ্বর আসছে কিনা সেটার জন্য আমি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারতেছি। এই জিনিসগুলো আমার আইডেন্টিফাই করা লাগবে, যে আমি আউটপুট কি কি চাচ্ছি। একটা হার্ডওয়্যার যে আমি ডেভেলপ করব, ঠিক আছে, কিন্তু আউটপুট গুলা কি চাচ্ছি, সবগুলো আউটপুটের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা করে থিঙ্ক করা লাগবে। সবগুলো আউটপুটের জন্য আমাদের আলাদা আলাদা সেন্সর বসানো লাগবে। সিম্পল জিনিসগুলো। এখন আমি আইডেন্টিফাই করলাম যে কি কি আমার লাগবে। এই জিনিসগুলো আমার ডাটাতে আনা লাগবে, সেন্সর রিডিং লাগবে। সো এরপরে আসবে যে সেন্সর তো আর একটা দুইটা না। এখন আমি আসলে কোন সেন্সর ইউজ করবো, আমার কি হিউজ একটা সেন্সর লাগবে যেটা দিয়ে অনেক 99.9% অ্যাকুরেসি, নাকি আমার লাগবে যে হ্যাঁ এভারেজ অ্যাকুরেসি হলে হচ্ছে, কারণ আমার এখানে কস্ট ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে। সো এই জিনিসগুলো যখন চিন্তা করতে থাকবো, তখন আমাদের কম্পেয়ার আসবে। কম্পেয়ার জিনিসটা হচ্ছে আমি পাশে একটা দুইটা ছবি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে LM35 সেন্সর, আর একটা হচ্ছে MLX এর একটা টেম্পারেচার সেন্সর। দুইটাই টেম্পারেচার সেন্সর। এখন কথা হচ্ছে একটা একটু চিপ, যেমন LM35 অনেক চিপ, আর MLX কাইন্ড অফ 1000+ টাকা আর কি। হিউজ ডিফারেন্স টাকার মধ্যে। কিন্তু আমি এখন বললাম যে দুইটা থেকেই টেম্পারেচার মেজার করতে পারতেছি, আমি দুইটা থেকে আমি পাচ্ছি যে আসলে ওই বাচ্চার শরীরের টেম্পারেচার কত। হ্যাঁ, কিন্তু দুইটার পারপোজ আমাদের ডিফারেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। সো এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে আসলে আমি কোনটা কোন জায়গায় আমি ইউজ করতে পারবো।
হ্যাঁ আমি টেম্পারেচার মেজার করতেছি, LM35 ইউজ করে দিলাম, কিন্তু আসলে কি এটা হিউম্যান টেম্পারেচার রিড করার জন্য পারফেক্ট কিনা? বিষয়গুলো আমাদের প্রবলেমের সাথে সবকিছু রিলেটেড। এরপরে আসবে MLX। এখন দুইটা যদি আমি কম্পেয়ার করি, MLX হচ্ছে হিউম্যান টেম্পারেচার রিড করার জন্য খুবই পারফেক্ট। ও দূর থেকে কন্টিনিউয়াস একটা রিড দিচ্ছে, যেটা হচ্ছে একেবারে হাইয়েস্ট হলে 0.5%, 0.1% এদিক সেদিক হইতে পারে, কিন্তু LM35 এর মতো ওইটা রেঞ্জটা এত বড় না যে অনেক বেশি চেঞ্জ হবে, কারণ LM35 হচ্ছে ইনভায়রনমেন্ট টেম্পারেচার মেজার করার জন্য। তো আশা করি এই পয়েন্ট আমরা বুঝতে পারতেছি যে আমি দুইটা এক্সাম্পল দিলাম জাস্ট, এরকম অনেক হাজার হাজার এক্সাম্পল আছে যে আমি একটা জিনিস করব, ওইটার জন্য কিন্তু অনেকগুলাই থাকতে পারে। যে আমার আউটপুট, আমি যে কোনো কিছু দিয়ে আমি আউটপুটটা নিতে পারতেছি, কিন্তু আমার আসলে এফিশিয়েন্ট কোনটা হবে? আমার অ্যাকুরেসি লাগবে, অবশ্যই অ্যাকুরেসি লাগবে, এখানে টেম্পারেচার অবশ্যই একটা সেন্সিটিভ জিনিস। আমার অ্যাকুরেসি লাগবে। আমি এখন LM35 যেটা হচ্ছে এনভায়রনমেন্ট মনিটর করতে পারতেছে, সেটা দিয়ে তো আমি টেম্পারেচার মেজার করতে পারবো না। মানে এনভায়রনমেন্ট টেম্পারেচার মেজার করলাম, কিন্তু হিউম্যান বডি টেম্পারেচারটা আমি মেজার করতে পারবো না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকা লাগবে। আর এগুলা যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই সেম স্টেপ গুলো ফলো করলে আশা করি প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যাবে। সো এরপরে এরপর যদি আসি প্রসেস অ্যান্ড কানেক্ট, এইখানে আমাদের একটা মেইন স্টেপ। এখানে কোশ্চেনেও বলা আছে যে হু ইজ দ্য ব্রেন অ্যান্ড হাউ ডাজ ইট টক। সো বিষয়টা হচ্ছে যে আমি অবশ্যই সেন্সরগুলো ইউজ করতেছি, তার একটা কন্ট্রোলার আছে, যেটা আমরা মাইক্রো কন্ট্রোলার বলতেছি। যে কমনলি আমরা যে আরডুইনো, ESP32 অথবা রাসবেরি পাই ইউজ করি বা এগুলো সম্বন্ধে জানি, এরা কি করে? এরা কিন্তু সবগুলো আমাদের সেন্সর, এই সেন্সরগুলোর যে ডাটাগুলো নিচ্ছে, এই ডাটাগুলো কন্ট্রোল ম্যানেজমেন্ট বা এটা দিয়ে যদি আমি পরবর্তীতে আমার একটা ক্লাউড সার্ভিস বানাই, সো এই জিনিসগুলো হ্যান্ডেল কিন্তু সে করতেছে। So, এই ডিভাইসটা যদি আমার পারফেক্ট না হয় অথবা ওইরকম পাওয়ারফুল না হয়, আমাদের কিন্তু আউটপুট ওইরকম পাওয়ারফুল আসবে না আমরা যেরকম চাচ্ছি। আবার সিম্পলি যদি আমি বলি যে আমি একটা ছোট একটা, এই যে একটু আগে যদি আমার এক্সাম্পলটাই বলি, যে এখানে আমার ইউজ করা ছিল হচ্ছে 1 মেগা ইউজ করা ছিল, ছোট একটা চিপ, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গায় আমি যদি বলি যে আমার এখানে আহ আরডুইনো ইউজ করব, আমি এখানে আরডুইনো লাগাবো, তাহলে কি আসলে এই জিনিসটা এফিশিয়েন্ট হইতো কিনা? জিনিসটা কত বড়, বা আমি এখানে বসাবো, এটা একটা হ্যাসেল, এত ভারী একটা জিনিস এটা পায়ের নিচে আসলে রাখা যাবে কিনা? কিন্তু কাজ কিন্তু আমি আরডুইনো দিয়েও করতে পারবো। বিষয়টা এরকম আর কি, যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে, আবার কোন জায়গায় আমার পারফরমেন্স ম্যাটার করতেছে, কোন জায়গায় কস্ট ম্যাটার করতেছে। সো এটা আশা করি বুঝছি, এটা আমাদের অনেক বড় একটা পয়েন্ট, কারণ এই জায়গাটায় যেটা আমরা চুজ করব সেটা পুরা সিস্টেমের একটা এফিসিয়েন্সি মেজার করতে পারবে। সো এরপরে পয়েন্টগুলা এত আহামরি না, কারণ এরপরে গুলো হচ্ছে আমাদের সবকিছু আমরা অবজার্ভ করলাম, কি কি আমরা ইউজ করতে পারি এটাও দেখলাম, ব্রেন কে হবে এটাও দেখলাম। এরপরে আমাদের চিন্তা করতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি সব বানাই ফেললাম, তারপরে আমরা কি আসলে এই জিনিসটা আসলে সার্ভাইভ করবে কিনা? বিষয়টা এরকম যে আমি একটা জিনিস বানাইলাম, এটা আসলে সার্ভাইভ করবে কিনা বলতে, যে ওর ওকে কি দেওয়া লাগবে, এনার্জি দেওয়া লাগবে, ওকে কি দেওয়া লাগবে, ব্যাটারি দেওয়া লাগবে। সো এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। আমরা কি ওই যে ওয়ান টাইম ব্যাটারি ইউজ করব, নাকি আমার রিচার্জেবল ব্যাটারি ইউজ করব, নাকি ওই যে কন্টিনিউয়াস আমার DC পাওয়ার দেওয়া লাগবে এটা ইউজ করব? এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে যে আসলে পাওয়ার ম্যানেজমেন্টটা কি হচ্ছে। এটা আমরা বুঝছি। এরপরে দুইটা লাস্ট স্টেপ আমার সবগুলো হয়ে গেল, সব করার পরে এখন আসবে টেস্ট। টেস্ট অ্যান্ড ডিফাইন, আমরা কিন্তু একটা বেসিক সিস্টেম অলরেডি হার্ডওয়্যার ডেভেলপ করে ফেলছি, এরপর আসবে এখন টেস্ট করব। এরপর আসবে এর উপরে যে আমরা যদি মডিফাই করতে চাই, সেই মডিফাই গুলো এখন আমরা করবো। যে আমরা এখন জানি যে বেস স্ট্রাকচার আমার কি, এখন আমার না এটা আমার ভালো লাগতেছে না, এই সেন্সরটা আমি চেঞ্জ করে একটা সেন্সর বসাবো। বিষয়টা এইরকম, কিন্তু আমাদের আগে একটা বেস স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে, প্রবলেমের সলিউশন আমরা পেয়ে গেছি। ওইটা আস্তে আস্তে এখন এফিসিয়েন্ট হবে, আরো পার্সেন্টেজ বাড়বে, যে আরো ভালো কত অ্যাকুরেসি পাওয়া যায়, এই জিনিসগুলো করবো আমরা এখন। এখন ওই যে একটা কোশ্চেন আছে, ডাজ ইট ওয়ার্ক আউটসাইড দ্য ল্যাব, এটা মানে কি? এইটা মানে হচ্ছে আমি সিম্পলি একটা সেন্সর বানাইলাম উপরে, যেটা হলো যে হ্যাঁ ঠিক আছে আমি হাত দিয়ে টেস্ট করতেছি, বা আমি নর্মাল একটা পজিশনে টেস্ট করতেছি। আমাদের হচ্ছে এখানে ওর্স্ট কেস সিনারিও গুলো চিন্তা করতে হবে, যে ওর্স্ট, আমি একটা নর্মাল একটা চিন্তা করতেছি, এরকম নাও হইতে পারে, রিয়েল লাইফের প্রবলেমটা এরকম নাও হইতে পারে। আমাদের যদি এই যে জুতার আমার যে প্রজেক্টের কথা বলতেছি আমি, সো এটাই যদি আমি বলি যে সামহাও এমন হইতেই পারে যে ও রিড করতে পারতেছে না। কেন রিড করতে পারতেছে না? সেন্সরটা একটু ঘুরে গেছে, সেন্সরটা এই জন্য রিড করতে পারতেছেন, এটা হইতেই পারে। তখন ওই জিনিসটা কিভাবে ব্যাকআপ দিচ্ছে, তখনও ক্লাউডের সাথে কিভাবে কমিউনিকেট করতেছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। মানে ওর্স্ট কেস সিনারিও গুলো আমরা সবসময় চিন্তা করব, কারণ হচ্ছে ওর্স্ট কেস সিনারিও যখন আমরা চিন্তা করব, তত আমরা অ্যাকুরেসি, ভালো অ্যাকুরেসির দিকে যাব, যে আসলেই কি এটা ফিজিবল কিনা, আমার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি একটা জিনিস বানাইলাম, এটা আমার খেলনা না, আমার যদি রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করতে হয়, অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে এটা রিয়েল লাইফে টিকবে কিনা।
বিষয়টা ওইরকম, এটাই হচ্ছে ডাজ ইট ওয়ার্ক আউটসাইড দ্য ল্যাব বলতে বুঝাইছে। এরপরে পার্টটা খুবই ইজি। আমরা সবকিছু করলাম, সবকিছু একসাথে বসাইলাম, আমাদের ফুল সিস্টেমটা বসালাম। এখন আমার আসবে আমি কি এটা পিসিবি করতে চাই, নাকি আমি এটা নর্মাল সার্কিট বানায় রাখবো, নাকি ওই যে 3D প্রিন্ট করে কিছু একটা করবো যে আমার একটা প্রোটোটাইপের শেপ দিব। তারপরে এটাকে আমরা আরো বড় করতে চাই, এটা কি জাস্ট একটা আইটেম থাকবে নাকি আরো রোবাস্ট হবে। মানে জিনিসটা একটা প্রোটোটাইপ থেকে প্রোডাক্টের দিকে যাবে। প্রোটোটাইপ জিনিসটা কি, যে আমি একটা জিনিস বানাইছি, হ্যাঁ কাজ করে, কিন্তু এটা আমি মার্কেটে প্রোডাক্ট হিসেবে ছাড়তে পারবো না। সিম্পল জিনিস। তো হার্ডওয়্যার আমাদের চিন্তা মাথায় থাকা লাগবে যে এটাকে আমি বড় করতে পারবো কিনা। এটা কি বড় করতে বলতে স্কেলিং বলতে বোঝাচ্ছি যে এইটা কি মাস প্রোডাকশন সম্ভব কিনা, এটা কি আমি সবার জন্য ইউজেবল কিনা, সবাই ইউজ করতে পারবে কিনা, এই জিনিসগুলো। সো এই আমাদের পুরো স্টেপ গুলো ছিল হার্ডওয়্যারের একটা প্রবলেম আমরা সলভ করবো কিভাবে, এই জিনিসগুলো চিন্তা করার জন্য। আর হার্ডওয়্যারে যত আমাদের আমরা আপগ্রেড করতে পারবো, তত সুন্দর আমাদের ফুল সিস্টেমটা ডিজাইন করা যাবে। সো এটা থেকে কিন্তু আমাদের ফুল সিস্টেমটা ডিজাইন শুরু হয়। সো আশা করি এই পার্টটা শেষ। এইখানে আমার ছোট্ট একটা জিনিস আছে, এরপরে আমি আর কোশ্চেন গুলো নেওয়া শুরু করব। যে এখানে ছোট একটা জিনিস লেখা আছে, থিঙ্ক প্রবলেম নট পার্টস। আমরা আগে চিন্তা করবো না যে এটা আমি কি দিয়ে সলভ করবো, আমার আর্ডুইনো লাগবে নাকি ESP32 লাগবে নাকি আমার এই সেন্সর লাগবে নাকি অন্য সেন্সর লাগবে। So আমরা আগে চিন্তা করতেছি যে আসলে প্রবলেমটা কি। এটা হচ্ছে ফার্স্ট কথা। স্টার্ট উইথ হোয়াই, কেন আমি এটা কেন করতেছি, এটা আমি সেন্সরটা ইউজ করবো কেন করব, আমার এই জিনিসটা লাগবে, এই ডাটা দিয়ে আমি কেন কি করবো আসলে, এই জিনিসগুলো কোশ্চেন করা শুরু করব। তারপরে এই যে ডাটা যে আমি হিসাব করতেছি, এই জিনিসটা আমাদের ডিজাইন করা লাগবে, ফুল সিস্টেমটা আমাদের ডিজাইন করা লাগবে, অপারেট করবে কিভাবে, এই জিনিসগুলো আমরা ডিজাইন করবো একে একে। যে এই হার্ডওয়্যার পার্টটা আমি ডাটা নিচ্ছি, এই ডাটাটা কোথায় যাচ্ছে, এই ডাটা দিয়ে আমি কি করতেছি, নাকি শুধু ডাটা নিচ্ছি ও মাইক্রো কন্ট্রোলার ডাটা নিয়ে বসে আছে, এরকম তো না। তো আশা করি আমাদের জিনিসগুলো বোঝা যাচ্ছে। তারপর লাস্ট যে লাইনটা লিখছি, যে ইফ হার্ডওয়্যার ফেলস নাথিং এলস ম্যাটার্স। এইটাই হচ্ছে সিম্পল আমার কথা, যে আমি একটা আইওটি প্রোডাক্ট বানালাম, সেটার ব্যাক এন্ড অনেক ভালো, সেটার ফুল সিস্টেম ডিজাইন অনেক ভালো, হঠাৎ করে আমার আমার হার্ডওয়্যারটা অনেক সিম্পল আমি বানাইছিলাম, কিন্তু হার্ডওয়্যারটা সামহাউ নষ্ট হয়ে গেল। যে একটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে ওই পুরো সিস্টেমটা আমার নষ্ট, কারণ ওয়াটার রেজিস্ট্যান্স ছিল না। জাস্ট আমি হার্ডওয়্যারে বেশি মন দিইনি, বাকিগুলোতে মন দিছি, আমার কি হয়েছে, হার্ডওয়্যার পার্ট ফেলস, তার মানে কি আমার ফুল সিস্টেম ওখানেই ডাউন। সো এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে যে হার্ডওয়্যার যদি ডাউন হয়, ইয়েস এটা আমার রিয়েল লাইফ জিনিস, আমার বাকি সব ব্যাক এন্ডে। সো আমার হার্ডওয়্যার যদি সামহাউ ডাউন হয়, আমার ফুল সিস্টেম কিন্তু ওখানেই শেষ। তো এই জিনিসগুলো আশা করি আমি একটা প্রবলেম কিভাবে সলভ করব, কি কি চিন্তা করব, এই জিনিসগুলো আমি বুঝাইতে পারছি। সো কারো যদি কোনো হার্ডওয়্যার রিলেটেড বা আমার পুরোটা সেশনের উপরে কোনো কিছু কোশ্চেন থাকে, আশা করি এখন আমি কোশ্চেনগুলো নিব, তারপরে আমার পরের হোস্টকে আমি জিনিসটা দিয়ে যাব। কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। কারো কোশ্চেন নাই নাকি সবাই ঘুমিয়ে গেছে? হ্যাঁ অবশ্যই। শুক্র আলম ভাই। আ- আচ্ছা, বেসিক্যালি ভাই আমার কোশ্চেন ছিল হচ্ছে ওভারঅল পুরো আপনাদের প্রোগ্রামটা নিয়ে। এখন হ্যাঁ এটা যেহেতু হ্যাকাথন টাইপ, ওই ক্ষেত্রে কি আমাদের স্পেসিফিক কোনো প্রবলেম দেওয়া থাকবে নাকি আদারওয়াইজ আমরা যে কোনো প্রবলেম চুজ করতে পারবো? বা যদি হার্ডওয়্যারের ক্ষেত্রে বলি, আমাদের স্পেসিফিক কি কোনো হার্ডওয়্যার লিমিটেশন দেওয়া থাকবে নাকি আমরা ওভারঅল ওপেনলি যে কোনো হার্ডওয়্যার চুজ করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ। আমি বুঝছি কোশ্চেনটা, এই কোশ্চেনটা মনে হয় অনেকেরই স্কেপ করতাম, আমি কোশ্চেনটা এক্সপেক্ট করতেছিলাম আর কি। সো এটা যদি বলি যে আমাদের মেইন থিঙ্কিংটা ছিল হচ্ছে যে আইওটি একটা হ্যাকাথন, সিম্পল জিনিস যে আমি একটা প্রবলেম সলভ করব কিভাবে, আইওটি দিয়ে। সো এই প্রবলেমটা সবার জন্যই সেম থাকবে। প্রবলেমটা সেম মানে কি, আমরা চাই সবাই যাতে সেম লাইন থেকে প্রবলেমটা রিড করা শুরু করে। সো এটার জন্য আমাদের যদি অনলাইন ফেজের কথা ফার্স্টে বলি, এখানে আমাদের সবকিছু বলা থাকবে, প্রবলেমের জিনিসটা। তারপরে আমাদের কিভাবে এটা সলভ করা যায় এরকম হিন্টও দেওয়া থাকবে। আর ওই জিনিসগুলোই আমরা সলভ করব, হয়তো ফিজিক্যালি অথবা সিমুলেশন। এটা আমাদের অনলাইন ফেজের কথা বললাম, এটা হয়তো কোশ্চেনে ছিল। এরপরে ফাইনাল ফেজেরটা যদি বলি, যে এখানে একটা কোশ্চেন আসছে যে হার্ডওয়্যার কি, যে মানে ইচ্ছা মতো ইউজ করতে পারবি কিনা। না, এখানে হার্ডওয়্যার হচ্ছে সবার যেহেতু সেম গ্রাউন্ডে থাকতে হবে। সো আমাদের প্রোভাইড করা হার্ডওয়্যার থাকবে, সবার কাছে সেম হার্ডওয়্যার গুলা নেওয়ার মতো সুযোগ থাকবে, বিষয়গুলো এরকম। সো একটা প্রবলেম সলভ করার জন্য যে যেই অ্যাপ্রোচটা নিবে, এটা তার
পার্সোনাল বিষয়, কিন্তু প্রবলেম সলিউশন লাগবে আইওটি দিয়ে। বিষয়টা এরকম, একটা প্রবলেম দেওয়া থাকবে, ওটা আমি আইওটি দিয়ে হার্ডওয়্যার, সফটওয়্যার, আমার পরের বিজনেস প্ল্যান সবকিছু দিয়ে আমি এই জিনিসটা সলভ করব। আর হার্ডওয়্যার যে কথাটা আসছে ওটা সবার জন্য সেম, ইয়েস। এখন এর পরে কোনো কি কোশ্চেন আছে কিনা? যে কোশ্চেন করছে শুকুর আলম ভাই। না, বেসিক্যালি হার্ডওয়্যার কি আপনারা প্রোভাইড করবেন নাকি আপনি স্পেসিফিক কোনো মডেল দেওয়া থাকবে বা ভার্সন দেওয়া থাকবে, আমরা ওটা বাজার থেকে পারচেস করে নিয়ে আসবো? না না না, অবশ্যই আমরা প্রোভাইড করবো এখানে। আমাদের মেইন থিমই ছিল এটা যে আমরা হচ্ছে সেম টাইপের ইকুইপমেন্ট সবাইকে দিচ্ছি, আর তারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে একটা প্রবলেমের সলিউশন করতেছে, এটাই। আমাদের বাইরে থেকে কোনো কিছু অ্যালাউড না, মানে কেউ যদি পার্সোনালি কিছু নিয়েও আসে সেটা অ্যালাউড না। সো আমরা না আনাটাই সাজেস্ট করবো আর কি, বিষয়টা এরকম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আরো একজনের মনে হয় কোশ্চেন আছে, তো ভাই ফার্স্ট ফার্স্ট রাউন্ড যেটা ফার্স্ট অনলাইন ফেজ যেটা, ওটাতে কি আহ, মানে অনলাইন ওটা ওটা করতে লাগবে অনলাইনে, টিঙ্কার ক্যাট বা ও কি ওগুলা দিয়ে করতে লাগবে নাকি রিয়েল লাইফ ESP32 ইউজ করতে পারবো? আচ্ছা, আমি বুঝছি আপনার কোশ্চেনটা। সেটা হচ্ছে এখানে আমরা কোনো কিছু ধরে বাধা দিচ্ছি না যে আমার ফিজিক্যালি এটা ইমপ্লিমেন্ট করা লাগবে, ব্রেড বোর্ডে করা লাগবে, বা আমি যে ইকুইপমেন্ট গুলো ইউজ করতেছি এগুলো আমার রিয়েলি সামনে থাকা লাগবে। এখানে হচ্ছে এটা পুরোপুরি ফ্রিডমের উপরে, যে আমরা চাচ্ছি, হ্যাঁ আমরা সাজেস্ট করব যে যদি ফিজিক্যালি জিনিসটা ডিজাইন করা যায়, এটা যদি আমাদের দেখানো যায়, মানে ওইভাবে জিনিসটা সাবমিট করা যায় তাহলে ভালো। কিন্তু কেউ যদি বলে যে না আমাদের কাছে এক্সাক্ট ওই ইকুইপমেন্টটা নাই, আমরা এই জন্য হয়তো, মানে আমি সিমুলেশনে প্রিফার করতেছি, তো হ্যাঁ ইয়েস, টিঙ্কার গেট ওকুই যেটাতেই পারে সিমুলেশন করতে পারবে। জাস্ট আলটিমেটলি প্রেজেন্টেশনের উপরে যে আমি একটা প্রবলেম সলভ করছি এটা আমি বুঝাতে পারতেছি কিনা, বিষয়টা এরকম। আমি ওইটা তো আমার ফিজিক্যালি যখন আমি বসাবো জিনিসগুলো যে আমি ব্রেড বোর্ডে করবো, তো ব্রেড বোর্ডে করলে আমার জিনিসটা বোঝানো লাগবে। আর ওটা যদি আমি সিমুলেশনে বুঝাইতে পারি, নট ব্যাড। কিন্তু এখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার একটা কানেকশনের বিষয় আছে, সো এই জিনিসগুলো ইজিয়ার হয়ে যায় যদি ফিজিক্যালি বসানো যায় জিনিসটা। সো আমরা এখানে কোনো মার্কিং এর কোনো ইয়ে নেই যে কেউ ফিজিক্যালি করছে কেউ সিমুলেশনে করছে, এটা আর কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের প্রবলেমটা সবাই বুঝতেছে কিনা, মানে যে সাবমিট করতেছে সে বুঝতেছে কিনা, আর ওটা সলিউশন সে বুঝতেছে কিনা, এটাই। এটা আসলে কি সলিউশন নাকি, নাকি মানে সিমুলেশনে আমি একটা পার্ট করলাম জাস্ট মানে করার জন্য করলাম, ওটা আসলে সলিউশন না। এটা আর কি বিষয়টা, যে কে কত সুন্দর করে নিজের জিনিসটাকে প্রেজেন্ট করতে পারতেছে, এটাই। আমার কি কথা ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই, আর কোশ্চেন থাকলেও একেবারে সবার বলা শেষে সবাই আবার কোশ্চেন করতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় এটা খুবই একটা থটফুল সেশন হতে যাচ্ছে, সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে জিনিসগুলো আসলে কাজে লাগবে। সো ধন্যবাদ। আমি আমার পরবর্তী যে স্পিকার আছে রিদওয়ান মাহমুদ, তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধন্যবাদ জাওয়াদ, এত সুন্দর করে বোঝানোর জন্য। আর আমি যদি দুইটা লাইনে বলি, বেসিক্যালি আমাদের যে আইওটিক্স ইভেন্টটা, এটা হইতেছে কি ফুল আমার হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার একটা সিস্টেম অটোমেশন। এখানে আমি অটোমেশন বলতে বোঝাচ্ছি, ধরেন একজন ইউজারের ওর মিনিমাম ফিজিক্যাল প্রেজেন্স বা এফোর্ট দিয়ে কেমনে আমার একটা হার্ডওয়্যার বা কোনো একটা ডিভাইস ও ইনপুটটা নিচ্ছে, এবং ওই ডাটাটাই কেমনে আমার ব্যাক এন্ডে বা সফটওয়্যার মাধ্যমে আমি ইন্টিগ্রেট করতেছি। আর এই সফটওয়্যার পোর্শনটাই সুন্দরভাবে ক্ল্যারিটি দিয়ে আরো বোঝানোর জন্য আমি অনুরোধ করতেছি এখন রিদওয়ান মাহমুদকে। হ্যাঁ, জুনায়েদ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাই। আমার নাম হচ্ছে রিদওয়ান মাহমুদ। আমি হচ্ছে বর্তমানে পরিচিত জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আজকের সেশনটাতে মেইনলি আমি যে টপিক গুলা নিয়ে কথা বলবো,
ওটা হচ্ছে সফটওয়্যার পার্টটা নিয়ে। আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে আমাদের যে কম্পিটিশন, ওই কম্পিটিশনে আসলে দুইটা থেকে তিনটা পার্ট আছে মেইনলি। একটা পার্ট হচ্ছে হার্ডওয়্যার, যেটা হচ্ছে জাভা মাত্র আলোচনা করে গেছে। তারপরে হচ্ছে আমাদের সফটওয়্যার পার্টটা, যেহেতু আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা হচ্ছে মার্চ করে আসলে প্রোডাক্টটা বানাতে হবে। তারপরে পার্টটা থাকতেছে হলো আমাদের পিচ করার ব্যাপারটা, মানে আমার প্রোডাক্টটা শোকেস করা, শার্ক ট্যাঙ্ক বা শার্কদের সামনে হচ্ছে ওটা প্রেজেন্ট করা। তো আমি হচ্ছে মেইনলি এই সেশনে চারটা টপিক নিয়ে কথা বলবো। চারটা টপিক হচ্ছে নেটওয়ার্কিং, এপিআই ডেভেলপমেন্ট, ডাটাবেস, আর হলো ফ্রন্ট এন্ড। তো আমরা যদি শুরু করি, এই মেইনলি এই চারটা কম্পোনেন্টই কিন্তু আমাদের ঘুরে ফিরে সবসময়ই লাগতেছে আর কি। কোন একটা আমি যদি ডেভেলপমেন্ট করতে যাই কোনো সফটওয়্যার বা কোনো একটা ইন্টারফেস, সেক্ষেত্রে আমার চারটা জিনিস সম্পর্কে আইডিয়া রাখা দরকার আর কি। তো আমি যদি নেটওয়ার্কিং পার্টটাতে আসি, তো শুরুতে যদি আমরা খেয়াল করে দেখি, এখানের মধ্যে যদি একটা পার্ট হচ্ছিল আমার ক্লায়েন্ট সাইড, একটা হচ্ছে সার্ভার সাইড, আর একটা হচ্ছে ডাটাবেস। আমরা যে কোনো সিস্টেমকেই এটা দিয়ে রিলেট করতে পারি। এখানে যদি আমরা ক্লায়েন্ট সাইডে চিন্তা করি, এটা হইতে পারে আপনার মোবাইল, মোবাইল একটা হার্ডওয়্যার। আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, ওটা কিন্তু কাইন্ড অফ একটা হার্ডওয়্যার, কারণ আপনার ল্যাপটপে চালাচ্ছেন, ব্রাউজারটা ইউজ করতেছেন। আর হার্ডওয়্যার বলতে আমি একদম র হার্ডওয়্যার বলতেছি, এটা আরডুইনো হইতে পারে, তারপর হচ্ছে ESP32 হইতে পারে, তারপরে রাসবেরি পাই হইতে পারে। তো এগুলো মেইনলি হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করে, সার্ভার হচ্ছে ডাটাবেসের সাথে কমিউনিকেট করে, ডাটা স্টোর করে কোন একটা রেসপন্স তাদেরকে ব্যাক করে। এই আন্ডার দ্য হুড, এই এরিয়াটা যে মার্ক করা হয়েছে, এটাকে আমরা নেটওয়ার্ক লেয়ারটাকে বোঝাচ্ছি মেইনলি। এই যে ইন্টার কমিউনিকেশনটা হচ্ছে কিন্তু মেইনলি নেটওয়ার্কিং নিয়ে। তো আমাদের কিন্তু এই নেটওয়ার্কিং নিয়ে বেসিক একটা আইডিয়া থাকা দরকার। তো আমরা যে এই একটা মডেল আছে, ওএসআই মডেল হিসেবে থাকে, লেয়ার 7টা লেয়ারে ভাগ করা থাকে। আমরা যে একটু আগে এখানে যে টপিক গুলো দেখলাম, ব্যাক এন্ড, ডাটাবেস, ফ্রন্ট এন্ড, এগুলোকে যদি আমরা এখানে ভাগ করে দেখি, আপনি যদি এইভাবে চিন্তা করে দেখেন, আপনার ব্রাউজার থেকে যখন কোনো কিছু অ্যাক্সেস করতে যাচ্ছেন, তখন হচ্ছে ব্যাক এন্ডে কল দে, ব্যাক এন্ড হচ্ছে ডাটাবেসকে কল দে। তো সেক্ষেত্রে আমাদের এই লেয়ার বাই লেয়ার হচ্ছে প্যাকেট গুলা আহ, একটার পর একটা হচ্ছে লেয়ার পার করে দেন হচ্ছে ট্রান্সফার হয়। তো এখানে যদি আমরা চিন্তা করে দেখি যে আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে যখন একটা রিকোয়েস্ট দিলেন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। মেন কথা হচ্ছে এই চারটা লেয়ারকেই আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার বলতে পারি। এইসব লেয়ারে হচ্ছে আপনার এই তিনটা জিনিস লাই ডাউন করে আর কি, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস। দেন আপনি যখন আপনার ল্যাপটপটা কানেক্টেড থাকে হচ্ছে ওয়াইফাই থ্রুতে, কিন্তু ওয়াইফাইটা প্রোভাইড করতেছে কি রাউটার। রাউটারটা থাকে আমাদের লেয়ার 3-তে, আর ওয়াইফাইটা থাকে হচ্ছে আমাদের লেয়ার 1-2-তে। আমরা যদি ইথারনেট কেবল চিন্তা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ারটা আমরা চিন্তা করতে পারি। তার মানে আপনি যখন রিকোয়েস্ট দিচ্ছেন, ক্লায়েন্ট সাইডের ফ্লোটা হবে নিচের দিকে, দেন ওয়াইফাই থ্রুতে আমি হচ্ছে ইন্টারনেট পাবো, পেয়ে হচ্ছে আরেকটা নেটওয়ার্কে যেখানে আমার ব্যাকএন্ড হোস্ট করা আছে, ডাটাবেস হোস্ট করা আছে, সেখানে হচ্ছে আবার উল্টা দিক করে প্যাকেট গুলো ট্রান্সফার হয়। এভাবেই নর্মালি নেটওয়ার্কিং লেয়ারটা কাজ করে থাকে আর কি। তো আমরা হচ্ছে একটা সিনারিওতে চলে যাই। এখানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা রুম। আমার হচ্ছে কাজ করতেছি কোন একটা, ধরেন আমার হচ্ছে একটা ESP32 আছে, আর হচ্ছে আমার ল্যাপটপ। আমার হচ্ছে ESP32 ওয়াইফাই মডিউল আছে, তো ওয়াইফাই হচ্ছে আমার রাউটারের সাথে কানেক্টেড, আমার ল্যাপটপও রাউটারের সাথে কানেক্টেড। তারা কি একই নেটওয়ার্কের সাথেই কানেক্টেড। আর এখানে রাউটারের সাথে আমি একটা ডিএসসিপি জিনিসটা লিখছি। ডিএসসিপি হচ্ছে একটা সার্ভার, বাই ডিফল্ট থাকে। এর হচ্ছে মেইনলি কাজ আইপি অ্যাসাইন করে দেওয়া। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গার ভিতর যে আইপি, সরি, এখানে যে গেটওয়ে অ্যাড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে প্রত্যেকটা রাউটারের জন্য আলাদা করে রাখা। এখন আমি যদি এই ডিসিপি সার্ভার এই নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে তাকে একটা আইপি অ্যাসাইন করলো, এবং তাকে একটা আইপি অ্যাসাইন করলো। এখন তারা ইন্টারনালি যদি কমিউনিকেট করতে চায়, তারা কিন্তু ইজিলি কমিউনিকেট করতে পারবে। কারণ কি, তা আসলে একই নেটওয়ার্কের আন্ডারে। আমরা ধরে নিলাম যে আমার ল্যাপটপে হচ্ছে আমি একটা সার্ভার চালাইলাম, বা একটা পাইথনের ফ্লাস্ক এপিআই দিয়ে, ফ্লাস্কের ফ্রেমওয়ার্ক দিয়ে আমি একটা সার্ভার বানাইলাম, বা নোড.জেএস এর এক্সপ্রেস দিয়ে। দেন হচ্ছে আমি 8080 পোর্টে এটা এক্সপোজ করে রাখলাম। তো আমি চাচ্ছি কি ESP32 এই সার্ভারের সাথে কমিউনিকেট করবে। মেইন কথা আমি হচ্ছে তাকে ডাটা পাঠাবো। এখন সে কমিউনিকেট করতে পারবে কি লোকাল হোস্ট 8080 দিয়ে। কারণ কি, তারা একই নেটওয়ার্কে একই রাউটারের আন্ডারে আছে। আর হচ্ছে আমি যদি এখন চিন্তা করি যে আমি আরেকটা নেটওয়ার্কে চলে গেছি, এখানে যদি আপনি আইপিটা খেয়াল করে দেখেন, এখানে একটু ভুল হয়েছে। এখানে যদি এটা হবে হচ্ছে 10,
যেহেতু তার নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা, এর নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা। তখন আমি যদি এই হার্ডওয়্যারের সাথে এর কমিউনিকেট করতে চাই, তখন আর আমার এই প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে হবে না, আমার তখন পাবলিক ডোমেন বা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে হবে। তো আমাদের যে হ্যাকাথন, এখানে প্রবলেম সিনারিওটা কাইন্ড অফ এটাই হবে। আহ এরকম সিনারিও হইতে পারে। তো আমি দুইটা সিনারিও নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে যখন আসবে তখন আমাদের এখানে একটা জিনিস লেখা আছে 0.0.0, এটা মেইনলি এনি আইপি কে পয়েন্ট করে। আপনি যদি এই জিনিসটা মেনশন না করেন তাহলে আপনি একই নেটওয়ার্কের ভিতর কমিউনিকেট নাও করতে পারেন আর কি। তো আমাদের হচ্ছে হলো খেয়াল রাখতে হবে, যদি নেটওয়ার্কের ভিতর কোনো একটা সার্ভার আমি চালাইতে চাই, এরকম এনি আইপি ইউজ করে করবো আর কি। আর এই ক্ষেত্রে আমরা লোকাল হোস্ট দিয়ে কমিউনিকেট করতে পারতেছি, এটার একটা মাত্রই কারণ, সেম নেটওয়ার্ক। তো এটা ছিল মেইনলি হচ্ছে একটা সিনারিও, এবং কিভাবে কমিউনিকেট হচ্ছে ইন্টারনেটের থ্রুতে, এটা একটা হাই লেভেল ওভারভিউ দিলাম। দেন আমাদের পরের টপিকে চলে যাচ্ছে হলো এপিআই ডেভেলপমেন্ট। তো আমরা যখন কোন একটা ব্যাকএন্ড বানাই, সেই ক্ষেত্রে আমরা কয়েক ধরনের এপিআই ইউজ করতে পারি। এখানে ভিতর আমি তিনটা এপিআই আলোচনা করলাম। একটা হচ্ছে হলো আপনার এইচটিডিপি ওয়েব সকেট এমকিউটিটি। এইচটিডিপি কাইন্ড অফ কি, সেন্ড এন্ড ফরগেট কাইন্ড অফ হচ্ছে হলো, আমি জাস্ট কোন একটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছি, আমি জাস্ট একবার হিট করলাম, সে হচ্ছে ডাটাবেস এন্ট্রি দিল, ডাটাবেসে সাকসেসফুলি এন্ট্রি হয়েছে, তারপর সে আমাকে রেসপন্স দিয়ে দিল, জাস্ট ওয়ান শট। আর আমি যদি ওয়েব সকেটটা চিন্তা করে দেখি, এটা হচ্ছে রিয়েল টাইম হচ্ছে আমি ডাটা ট্রান্সফার করতে পারি। এটা যদি আমি ছবিটা খেয়াল করি, এখানে সিস্টেমটা হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ, প্রথমে একটা রিকোয়েস্ট করে সার্ভারকে একটা মেসেজ টাইপ দিয়ে, যদি সেটা ম্যাচ করে এবং সিকিউরিটি প্রোটোকল গুলো পার করে যায়, দেন হচ্ছে হলো সে তাকে, তার সাথে হলো একটা হ্যান্ডশেক করে। হ্যান্ডশেক কাইন্ড অফ কি, আমি হচ্ছে একটা টানেল টাইপে ক্রিয়েট করে গেছে, এখন ডুপ্লেক্স কমিউনিকেশন হবে আর কি। এটা যদি ভালো উদাহরণ দিতে চাই, আমরা আমাদের এই যে চ্যাটিং অ্যাপ যেটা ইউজ করি, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, কেউ টাইপিং করতেছে, আমি ইনস্ট্যান্ট দেখতেছি যে টাইপিং এর আহ, যে ইমোজিটা ওইটা দেখা যাচ্ছে। তো এইগুলো আমার ওয়েবসাইট কানেকশন। তো ওয়েবসাইট কানেকশনটা আমাদের কোথায় লাগতে পারে, যেমন হচ্ছে আমরা এই যে জাভার যে তার উদাহরণটা দিল, ওইখানে ভিতর সে রিয়েল টাইম মনিটর করতেছে, টেম্পারেচার বাড়তেছে কমতেছে, একদম সেকেন্ডের ভিতরে বাড়তেছে কমতেছে, এটা আমি ড্যাশবোর্ডে দেখতে পারতেছি। এই যে কমিউনিকেশনটা, এটা আন্ডার দ্য হুড ওয়েবসাইট কানেকশন, কিন্তু ওয়েবসাইট কানেকশনটা মেনটেন হলো মেয়ে আমরা, এখানে আমাদের লেখা আছে পাবলিশ ওয়ান্স এভরিওয়ান লিসেন্স। এটা যদি কোনো একটা সিনারিও আমরা চিন্তা করি যে আহ, কোনোভাবে হচ্ছে হলো কারেন্ট কারেন্ট হচ্ছে হলো কোনো কারণে আহ আগুন জ্বলে উঠছে, এখন হচ্ছে আমার অ্যালার্ম বাজতে হবে, বা আমার আহ, আমার এখন ডোরগুলো লক করে ফেলতে হবে, তাইলে আমার সিগন্যালটা কি হয়ে যাচ্ছে, আমার এক হচ্ছে হলো সে ডিটেক্ট করছে যে চোর আসছে, এখন আমার কাজ কি, আমার হচ্ছে হলো যে দরজাগুলো আছে ওগুলো লক করে ফেলতে হবে। তাহলে এই জায়গার ভিতরে একটা এমকিউটিটি প্রোটোকল ইউজ করা হয়, যেমন হচ্ছে হলো এই বাকি যে, ধরো আমরা চিন্তা করে রাখলাম আমাদের যে দরজাগুলো আছে, এখানে একটা সার্ভিস আছে, মানে একটা সার্ভার, এখানে আমাদের পাবলিশার এবং সাবস্ক্রাইবার একটা কনসেপ্ট আছে। পাবলিশারের কাজ হচ্ছে আমি একটা ইভেন্ট পাস করে দিই, আর সাবস্ক্রাইবার হচ্ছে ওই ইভেন্টকে লিসেন করে থাকে। এখানে ভিতরে আপনার ডিপেন্ডেন্সি, মানে আপনি চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন কোন কোন সার্ভিস সেটাকে লিসেন করে আছে। আপনি ধরেন ডিভাইস ওয়ান আর ডিভাইস টু হচ্ছিল, এখানে ক্ষেত্রে ডিভাইস টু আর ডিভাইস থ্রি কানেক্টেড সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আপনি এমটিটি কন্ট্রোল করতে পারবেন। এটার যদি আরো একটা সুন্দর উদাহরণ দিই, আপনারা যে পেমেন্টের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু কাজে দেখতে পারবেন। এমকিউটিটি প্রোটোকলটা দিয়ে কিছু আমাদের আছে, যেমন টুল রেবিট এমকিউ আছে, তারপর রেডিস, এসবের মধ্যে হচ্ছে হলো আমাদের সাবস্ক্রাইবার, তারপর কাফকা, এইসব টপিকও কিন্তু আমরা এই প্রোটোকলটা মেনটেন করে চলে আর কি। আপনি হচ্ছে হলো একটা পেমেন্ট করলেন, পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা, বা হচ্ছে হলো আপনি মেইল পাঠাইলেন, মেইলটা আসলে সাকসেসফুলি গেছে কিনা, এটা হচ্ছে হলো এই সিস্টেম দিয়ে করে। এটা যদি আরো ডিটেলসে বলা যায়, কোনোভাবে আপনার হচ্ছে একটা মেল পাঠালেন, আপনার হচ্ছে মেলটা যাচ্ছে না, কারণ কি, ওর হচ্ছে ওই সার্ভারটা অফ আছে, এটা তখন হলো ওই কিউতে পড়ে থাকে আর কি। যখন ওই সার্ভিসটা আপ হবে তখনই হচ্ছে সাথে সাথে পাঠায় দেয়। এই বিষয়টা হচ্ছে হলো মেইনলি এমকিউটিটি প্রোটোকলের একটা উদাহরণ। আর এখানের ভিতর আমি হচ্ছে হলো কিছু উদাহরণ রাখছি, যে অ্যালার্ট, সিলেক্টেড ডিভাইস, মাল্টিপল ডোরস, এটা হচ্ছে হলো আপনাদের মাত্র বললাম আর কি। তারপরে হচ্ছে আমি যদি চিন্তা করে, আহ, এখন আপনারা যে প্রোটোটাইপটা বানাবেন,
সেখানে ক্ষেত্রে তো হইতে পারে যে আপনাদের একটা সিস্টেম বানাইতে বলছে, যেটা ব্যাকএন্ড মানে ফুল মনিটরিং সিস্টেমটাও থাকতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা করতে হবে একদম ফুল স্কেল লেয়ারে নিয়ে গেলে তখন কিভাবে করতে হবে। তখন আমাদের এই টপিক গুলো প্রত্যেকটা টপিকে আসবে। আশা করি আপনারা এই প্রত্যেকটা টপিক, মানে আমি জাস্ট এখানে কিওয়ার্ড গুলো দিয়ে রাখছি, আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন আর কি। কারণ যে কোনো ধরনের প্রবলেম সিনারিও আসতেই পারে আপনার, যাতে হচ্ছিল প্রত্যেকটা ব্যাকআপ থাকে। তো আমি জাস্ট একদম হাই লেভেল হচ্ছিল বলে যাচ্ছি। ক্যাশিং ব্যাপারটা হচ্ছিল আমি যাতে ইনস্ট্যান্ট ডাটাটা পাই। আমি ডাটাবেসে বারবার কল করে আমি ডাটাবেসটাকে বারবার কম্পিটিশন না করে, আমি আগে একটা লেয়ার রাখছি, আমি ডাটাবেসে যাওয়ার আগে চেক করবো যে ওই জায়গায় আমার ডাটা আছে কিনা, তাহলে আমি ডাটাবেসে না যাই ওইখান থেকে ডাটাটা চলে আসবে। তারপর মনিটরিং ব্যাপারটা তো বুঝতে পারছেন, যেমন যে গ্রাফ বা আমাদের এই যে টেম্পারেচার বাড়তেছে কমতেছে প্রতি মুহূর্তে, এসব মেনটেন করা। স্কেলেবিলিটি বলতে আমার ধরেন হঠাৎ করে ট্রাফিক বেড়ে গেল, তাহলে আমার সিস্টেমটা বা আমার ব্যাকএন্ডটা তো হ্যান্ডেল করতে পারবে না। কারণ তার র্যাম বা সিপিইউ পরিমাণটা কম। তাহলে তার স্কেলেবিলিটি এটা চাইলে কন্ট্রোল করা যায়। যে ট্রাফিক যখন বাড়বে তখন হরিজন্টাল স্কেলিং একটা ব্যাপার আছে, ভার্টিক্যাল স্কেলিং একটা ব্যাপার আছে। তো এইসব ব্যাপারে আমাদের আহ, চিন্তা করতে হবে আর কি। এইসব চিন্তা করে আমাদের একটা সলিউশন রাখতে হবে। আপনাদের যখন পিচ করতে যাবেন তখন কিন্তু এইসব পয়েন্ট গুলো আপনারা বলতে পারবেন যে আমি এই সিস্টেমটা এভাবে বানাইছি, আমারটা স্কেলেবিলিটি আছে, আমার এতজন ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে। তারপর রেট লিমিটিং ব্যাপারটা একসাথে কতজন রিকোয়েস্ট করলে আমি জিনিসটা হ্যান্ডেল করতে পারবো। তারপর মেসেজ ব্রোকার, এটা একটু আগে উদাহরণ দিলাম যে আমি কোনো একটা রিকোয়েস্ট পাঠাইলাম, সেটা রিলায়েবলি যাতে আমার পৌঁছা যায় ব্যাকএন্ডের ক্ষেত্রে। যদি কোনো কারণে আমার ব্যাকএন্ডে ডাউন থাকে, সেটাও যাতে ব্যাকএন্ডে যাতে আপ হয় যখন, তখনই যাতে এটা প্রসেস হয়ে যায়, এই জিনিসটা কন্ট্রোল করে এই মেসেজ ব্রোকার জিনিসটা, এই জিনিসটা এনশিওর করে আর কি। তারপর সিকিউরিটি মানে বুঝতে পারতেছেন, সিনক্রোনাস ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, আমি একটা রিকোয়েস্ট পাঠাইলাম সিনক্রোনাসের ক্ষেত্রে, ওই রিকোয়েস্টটা যতক্ষণ না পর্যন্ত আমাকে রেসপন্স দিচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি সামনে আগাবো না। এটা খুবই সুন্দর করে একটা বুঝাই যদি বলতে চাই। সিনক্রোনাস ব্যাপারটা এরকম। আর এসিনক্রোনাস আমি রিকোয়েস্টটা পাঠাই দিছি, সেই রেসপন্সটা কখন আসবে দেখা যাবে, যখনই আসবে তখন আমি হ্যান্ডেল করবো, আমি কন্টিনিউ করে যাই। এভাবে মেনলি সিনক্রোনাস এসিনক্রোনাস। তো আমাদের এপিআই ডিজাইন করার টাইমে আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। এই ছিল আমাদের এপিআই ডেভেলপমেন্টের নিয়ে ব্যাপার। তারপর আসি ডাটাবেস। এখন আপনি ডাটাবেসে ডাটা স্টোর করবেন। তো ডাটাবেসের ব্যাপারটা চলে আসে দুই ধরনের, এসকিউএল নো এসকিউএল। এখন আপনি কোন ডাটাবেস বা কোন টাইপের ডাটাবেসটা মেনটেন করবেন, আপনার কাছে কি ধরনের ডাটা আসতেছে, আপনি কি ধরনের ডাটা রাখবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার এটা কিন্তু ডিসাইড করতে হবে আপনি কোন জায়গায় কি ডাটা রাখবেন। তো এখন এসকিউএল ডাটাবেস। এসকিউএল ডাটাবেস আমরা যা বুঝি স্ট্রাকচার ডাটাবেস। বা আপনি যদি একটা কোনো সিনারি চিন্তা করেন, আপনি একটা ভেন্ডিং মেশিন বানাচ্ছেন, তো ওইখানে ভিতরে আপনার অর্ডার পড়ছে, অর্ডার পড়ার পর আপনার জাস্ট ডাটাবেসে এন্ট্রি দিতে হবে অর্ডার কোনটা পড়ছে। এরপর ইনভেন্টরি থেকে ওই জিনিসটা যে প্রোডাক্ট অর্ডার পড়ছে ওটা কমায় দিতে হবে। তো আমার ওই প্রোডাক্টটা আমার কুইরি করে আনতে হবে। তো এই যে স্ট্রাকচার ডাটা থাকলে আমার কুইরি করতে সুবিধা, ডাটাগুলো লিস্টিং করতে সুবিধা। সেই ক্ষেত্রে আমি এসকিউএল ডাটাবেস ইউজ করবো। এসকিউএল ডাটাবেস বলতে আমরা পোস্টগ্রেস বুঝি, মাইএসকিউএল বুঝি, আরো অনেক ধরনের ডাটাবেস আছে। ডাইনামো ডিবি আই গেস আছে, এটা শিওর না। তারপর নোএসকিউএল ডাটাবেস। নোএসকিউএল ডাটাবেসের ক্ষেত্রে আমরা বাল্ক আকারে ডাটা আসলে সেগুলো রাখি। যদি চিন্তা করে দেখে আমরা নোএসকিউএল জেসন টাইপের ডাটাবেস ডাটা রাখি আর কি। মনিটরিং ডাটা আমরা এটা নোএসকিউএল ভাবে চিন্তা করতে পারি। কারণ কোনো টেম্পারেচার আপনি আসতেছে, তারপর জিপিএস এর যে লঙ্গিটিউড লঙ্গিটিউড যে ব্যাপারটা আছে, এগুলো কন্টিনিউয়াসলি আসতেছে, আপনি মনিটর করবেন। এগুলো ডাটাবেস থেকে স্টোর করবেন কিভাবে, ওইটা মানে আপনার স্ট্রাকচার হইতে হবে না আর কি। কারণ ওইখানে আপনার কুয়েরি করতেছেন না, যা আসতেছে তাই আপনি মনিটরে শো করবেন। এই ধরনের মেইনলি। এরপর স্ট্রিমিং ডাটা আর ইমেজ ডাটা আপনি স্টোর করতে পারবেন। আপনি ধরেন ESP32 ক্যাম ইউজ করতেছেন, তা আপনি ক্যামেরাতে ছবি উঠতেছে, ছবিগুলো আপনি স্কুলে তো রাখতে পারবেন না, আপনার রাখতে হবে অবজেক্ট স্টোরেজের ক্ষেত্রে। তো অবজেক্ট স্টোরেজ অনেক ধরনের আছে। তো এখানে ভিতরে একটা উদাহরণ দিয়ে যদি বলি, AWS এর S3, এটা একটা অবজেক্ট স্টোরেজ। এরকম আরো অনেক ধরনের ডাটাবেস আছে, এগুলো এখন একটু ঘাটাঘাটি করে দেখবেন আর কি। তারপরে আমরা আপাতত বুঝতে পারছি এসকিউএল আর নো এসকিউএল ব্যাপারটা নিয়ে আমাদের ডিসাইড করতে হবে কোনটা ইউজ করব। তো আর যদি কমন উদাহরণ দিই, এসকিউএল যদি আমি চিন্তা করি পোস্টগ্রেস, আর নো এসকিউএল যদি চিন্তা করি মঙ্গোডিবি, কারেন্টলি মানে আমরা মোটামুটি চিনি হয়তো। তারপরে আমাদের ডিসাইড করতে হবে হয় আর কি নর্মালি, সে আমার ডাটাবেসটা আমি কোথায় রাখবো, লোকালি রাখবো না ক্লাউডে রাখবো। দুটাই রাখা যায়, এটা আসলে কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করতেছে।
আমি যদি লোকালি ডাটাবেসটা রাখি, তা আমি তো কিভাবে রাখবো? অনেকভাবে রাখা যেতে পারে। তো আমি যদি লোকালি ব্যাপারটাতে আসি, আমি হচ্ছে হলো এখানে ডকারের কথাটা বলা আছে, ডকার ব্যাপারটাতে পরে আসতেছি। আগে হচ্ছে হলো আমি চিন্তা করি যে লোকালি আমি জিনিসটা কিভাবে রাখি। আপনার কাজ হলো, আপনাকে কেউ একটা এন্ট্রি, মানে ধরেন কোনো প্রোডাক্ট অর্ডার দিল, সেটা আপনি স্টোর করতে চাইতেছেন। তো সেটা আপনি কিভাবে করতে পারবেন? আপনি একটা নর্মাল সিএসবি ফাইল, নর্মাল টিএক্সটি ফাইল, এগুলো ইউজ করে আপনি রাখতে পারবেন। সিএসবি ফাইল কি একটা কন্টেন্ট, মানে আপনার যদি একদম হাই লেভেল চিন্তা করে দেখেন, ওটা কিন্তু কাইন্ড অফ একটা ডাটাবেস। ঠিক আছে? আপনি সেম ভাবে সিএসবি বা হচ্ছে হলো টেক্সট ফাইলকেও করতে পারবেন। তো এটা গেল, আপনাকে চিন্তা করতেছে হলো লোকাল ডাটাবেস। এরপর আপনি চিন্তা করে দেখেন হচ্ছে আপনার কাছে জেম সার্ভার নামে একটা জিনিস আছে। পিএইচপি নিয়ে যারা কাজ করছে তারা হয়তো চিন্তা করতে পারবে, জেম হচ্ছে কাইন্ড অফ মাই এসকিউএল, মানে এসকিউএল ডাটাবেস আর কি। তো আমি জিনিসটা কিভাবে চালাই? আমি হচ্ছে লোকালি ইনস্টল করি, ইনস্টল করে দেন আমাকে একটা ইউআই দে, যেখানে আমি হচ্ছে ডাটাগুলো রাখতে পারি। এগুলো জিনিসগুলো হচ্ছে কি, আমি আমার লোকাল মেশিনে আমি একটা সফটওয়্যার ইনস্টল করছি, দেন আমি এটা ইউজ করতেছি। এইভাবে করে আমরা ইউজ করতে পারি। তো ওই জিনিসটাকেই আমরা আরো ভালোভাবে সলিউশন করতে পারি ডকার দিয়ে। তো ডকারটা নিয়ে অনেকের হয়তো আইডিয়া নাও থাকতে পারে, তো এটা হচ্ছে খুব সুন্দর একটা সলিউশন দেয় আর কি। আর আমি এর আগে যেগুলো কথা বলছি ওইগুলো দিয়ে আপনি কাজ চলে যেতে পারে। আরো যদি আপনি এফিশিয়েন্ট ওয়েতে করতে চান, বা আপনি আহ, আপনি কাজটা আরো স্কেলেবিলিটি, যে ব্যাপারটা আমি যখন বললাম এর আগে, ওটা কিন্তু কাজে লাগাইতে পারবেন এই ডকার কনসেপ্টটা যখন আপনি জানবেন। তো এই ক্ষেত্রে কি হয়, আপনি যে কোনো ডাটাবেস লোকালি এই টুলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। তো এটা নিয়ে হচ্ছে আপনারা একটু ট্রাই করেন যে কিভাবে লোকালে হচ্ছে এইসব জিনিস, এইসব টুল আমি ডকার দিয়ে কন্ট্রোল করতে পারি। দেন গেল লোকাল স্টোরেজের ব্যাপার, লোকাল ডাটাবেসের ব্যাপার। এখন হচ্ছে ক্লাউডের ব্যাপারটা হচ্ছে হলো কি, আমরা লোকালি কোনো কিছু রাখবো না, কোনো টুল ইনস্টল করবো না। ইন্টারনেটের থ্রুতে আমি ডাটা পাঠাবো, ডাটা ওইখানে কিভাবে রাখতেছে ওটা ওদের সার্ভার আছে, এটা ওদের মাথা ব্যথা আর কি। আমার হচ্ছে এদিকে কিছু কন্ট্রোল করতে হবে না, আমার জাস্ট ওর এপিআই গুলো জানলে হবে, ওকে কিভাবে ডাটা পাঠাতে হয় আর কিভাবে ডাটাগুলো আমার কাছে মানে আনতে হয়। তো এরকম ক্লাউডে ম্যাক্সিমামই মনে হয় আমাদের এই ফায়ারবেস এগুলো ইউজ করে থাকে আর কি, ফায়ারবেস, সুপারবেস। তো এরকম ক্লাউডে আমরা কোন একটা ভিএম নিয়ে ওইখানে ভিতরে এখানে যে কাজটা করছি, সেম ভাবে ক্লাউডের একটা ভিএম নিয়ে ওইখানে আমি সেম কাজটা করে রাখলাম, যে আমি ওখানে একটা লোকালি পোস্ট বেস চালায় রাখলাম। ওটাও আমার আসলে একটা ক্লাউড ডাটাবেস, আমি জাস্ট এখান থেকে নেটওয়ার্কের থ্রুতে কমিউনিকেট করে ডাটাবেসটা ইউজ করতেছি। এটাকে মেনলি ক্লাউড ডাটাবেস বলে। তো আপনার প্রবলেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কোন ডাটাবেস ইউজ করবেন, ওটা ফাইন্ড আউট করতে হবে আর কি। তারপরে হচ্ছে আমরা চলে যাই ফ্রন্ট এন্ড টপিকটা নিয়ে। ফ্রন্ট এন্ড নিয়ে যদি আমরা বলি, ফ্রন্ট এন্ড যখন আমরা করতে যাই, তো আমাদের হচ্ছে হলো ছোট ছোট এইসব প্ল্যানিং করে করে আগাইতে হয়। আহ, আমি যে ফ্রন্ট এন্ড আসলে কি দেখাবো, তো ওটা আসলে রিকোয়ারমেন্ট দেখে ওখান থেকে আমার আলাদা করতে হবে যে আমি কার জন্য কি দেখাবো, কতটুকু পার্ট দেখাবো, কিরকম আমার ডিজাইন করতে হবে। এটা আমাকে সুন্দর প্ল্যানিং করে আগাইতে হবে। দেন ইউআই ইউএক্স, এখন আমার এই জিনিসটা হচ্ছে হলো কে ইউজ করতেছে, ইউজার ইউজ করতেছে না অ্যাডমিন ইউজ করতেছে, কার আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আমার প্রায়োরিটি দিতে হবে, তার জন্য আমি কিভাবে করতে পারি। তো ইউএক্স করার জন্য মনিটরিং হলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন লাইব্রেরি ইউজ করতে পারি। গ্রাফ দিয়ে হচ্ছে আমরা সুন্দর সুন্দর গ্রাফ জেনারেট করতে পারি। আর টোস্টের ব্যাপারটা লিখছে হচ্ছে মেইনলি কোনো নোটিফিকেশন আসলে, এরকম অনেক ধরনের লাইব্রেরি ইউজ করা যেতে পারে। এটা মেইনলি ইউজারের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, ইউজার ইন্টারফেসটা সুন্দর করার জন্য। এরপর আসে ফ্রেমওয়ার্ক নিয়ে। ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা চাইলে নর্মাল এইচটিএমএল সিএসএস ইউজ করতে পারি, বাট রিয়েক্ট বা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করলে বেটার। সাজেস্ট করবো যে আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি। তো ফ্রেমওয়ার্ক ইউজ করলে হচ্ছে আমাদের একটা ব্যাপার আসে হলো ডম ম্যানিপুলেশন আর কি। এটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। এই জন্য মেইনলি আমাদের এই ফ্রেমওয়ার্ক গুলো আসছে ফ্রন্ট এন্ডের। তো ফ্রেমওয়ার্কের ব্যাপারটা গেল। এরপর হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। এই ফ্রেমওয়ার্ক গুলো আমাদেরকে খুব সুন্দর স্টেট ম্যানেজমেন্ট করতে দেয়। তো এরকম কিছু টুল আছে হলো রিডাক্স, রিয়েক্ট কোয়েরি, এগুলো হচ্ছে মেইনলি রিয়েক্টের সাথে ইউজ হয়। তো স্টেট ম্যানেজমেন্ট আমি একটা সুন্দর যদি উদাহরণ দিয়ে বলি, আমাদের যে ফেসবুকে খেয়াল করে দেখি, ফেসবুকে কোনো একটা নোটিফিকেশন আসলে বা কোনো একটা নোটিফিকেশন যদি আসে বা মেসেজ আসলে, তিন চার জায়গায় হচ্ছে হলো আমার ওয়ান লেখাটা চলে আসে, তাই না? যে আমার মেসেঞ্জার ওই জায়গার মধ্যে একটা আওয়াজও হইলো, আবার ওইদিকে ওয়ানও একটা দেখা যাচ্ছে, আবার কোনো আরেকটা জায়গায় হচ্ছে রিয়েক্ট করছে, সেই ক্ষেত্রে আমার এই জায়গার মধ্যে 55 থেকে 56 হইলো, আমার ওইদিকে নোটিফিকেশন আসলো। এই যে এট এ টাইম এতগুলা জায়গায় স্টেট গুলা চেঞ্জ হচ্ছে, এইসব কমপ্লেক্স স্টেট ম্যানেজমেন্টের জন্য আমার রিডাক্স বা রিয়েক্ট কোয়েরি লাগে আর কি। এইসব ব্যাপারগুলো বলা হচ্ছে কারণ আপনি যদি কমপ্লেক্স একটা ইউআই বানাইলেন,
বা আপনার ডাটাগুলো এমন ভাবে আসতেছে, আপনি চাইতেছেন ওই ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, আরো ইনফরমেটিভ ইউআই বানানোর জন্য, তখন আপনি এই টপিক গুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে আর কি মেইনলি, এবং ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন, আপনি মেইনলি ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডে কানেক্ট করাবেন। এখন ব্যাক এন্ড তো আপনাকে মেইনলি এপিআই গুলা দিবে। তো এপিআই গুলো আপনি কিভাবে কানেক্ট করবেন সেটা আগে টেস্ট করে নিতে হবে। তো টেস্ট করার জন্য আপনি কিছু টুল আছে, পোস্টম্যান। পোস্টম্যান খুবই কমন, এটা দিয়ে ইউজ করা যায়। এরপর রেস্ট ক্লায়েন্ট, এটা আমরা মানে পোস্টম্যান হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করে করতে দিতে পারে, অথবা ভিএস কোডের এক্সটেনশনও থাকে। তো আর হচ্ছে রেস্ট ক্লায়েন্ট হচ্ছে খুবই সিম্পল একদম, জাস্ট হলো ডট টিএক্সটি ফাইল যেরকম লিখি সেম ভাবে ডট রেস্ট ফাইল লিখলে আমার হচ্ছে ওই ক্লায়েন্টটা মানে ওই এপিআই গুলো আমি ইউজ করতে পারি। আর কার্ল হচ্ছে নর্মালি আমরা যে কমান্ড লাইন ইন্টারফেস আছে ওখান থেকে আমরা কমান্ড দিয়ে এপিআই গুলো হিট করে দেখতে পারি যে আসলে কাজ করতেছে কিনা। তো আমাদের ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডে কমিউনিকেট করার টাইমে আমাদের এপিআই গুলো টেস্ট করে দেন ইন্টিগ্রেট করতে হবে। দেন হচ্ছে ফ্রন্ট এন্ড আরেকটা বিষয় থাকে খুব ইম্পর্টেন্ট, সিকিউরিটি। এখন আপনি চিন্তা করেন আপনি একটা ইউজার ড্যাশবোর্ড দিলেন আর একটা এডমিন ড্যাশবোর্ড দিলেন, ইউজারকে তো আর আপনি এডমিনের ডাটা দেখাইতে দিবেন না। তো আপনি এটা অথেন্টিকেশন অথরাইজেশন এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনার চিন্তা করতে হবে যে কিভাবে ডিজাইন করা যায়। তো এইগুলো আমার ফ্রন্ট এন্ডের। তো আপাতত আমার এই 4টা টপিকই শেষ। তো আমি পুরাটা আরেকবার সামারি দিয়ে আসি। সামারি হচ্ছে আমরা প্রথমে এইভাবে এই সিনারিওটা নিলাম যে আসলে হার্ডওয়্যার, তারপরে বা যে কোনো ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট, সার্ভার আর ডাটাবেস, তাদের মাঝখানে যে লেয়ারটা বেশি ইম্পর্টেন্ট বা যেটাই হচ্ছে মেইন ব্রিজ, সেটা হচ্ছে নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ক লেয়ারটা আমরা কিভাবে ফ্লো করতেছি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে, মাঝখানে যে লেয়ার 3 এবং লেয়ার 1 2 গুলো কিভাবে কানেক্টেড, আমাদের যে রিয়েল লাইফের রাউটার ওয়াইফাই কিভাবে কমিউনিকেট করতেছে, এগুলো হচ্ছে আমরা সিনারিওটা আলোচনা করছি। দেন হচ্ছিল একটা সিনারিও নিয়ে আসছি, হচ্ছে আমি লোকালি বা আমার বাসায় আমি যদি কোনো একটা কম্পোনেন্ট এবং ল্যাপটপের সাথে কানেক্ট করে আহ, হচ্ছে একটা সিস্টেম বানাচ্ছি, অথবা আমার ল্যাপটপটা অন্য জায়গায় আছে, সেই জায়গার মধ্যে আমরা কিভাবে কমিউনিকেট করতেছি ইন্টারনেটের থ্রুতে দুইটা আলাদা নেটওয়ার্কে, সেটা নিয়ে আলোচনা করলাম। দেন এপিআই ডেভেলপমেন্ট, আমরা বিভিন্ন প্রোটোকল নিয়ে আলোচনা করছি এবং এই প্রোটোকল গুলো কোন কোন কেসে কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করলাম। দেন অ্যাপ্লিকেশনটাকে আমি কিভাবে রিলায়েবল বানাইতে পারি সেই প্রত্যেকটা টপিক নিয়ে হাই লেভেল ওভারভিউ দিলাম। আমরা আশা করতেছি আপনারা এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করবেন, একটু আরেকটু ডিটেলসে দেখবেন। এটা হয়তো কম্পিটিশনে আপনাদের অনেক বড় কনফিডেন্সের কারণ হইতেও পারে। তারপর ডাটাবেস। ডাটাবেস নিয়ে আমরা কথা বলছি, দুই ধরনের ডাটাবেস থাকে এইসব, এসকিউএল নো এসকিউএল, কোনটা কোন কেসে ইউজ করা যেতে পারে ডিসিশন মেকিং এর টাইমে আমাদের এগুলো জানা দরকার। দেন আমরা ডাটাবেসটাকে কোথায় রাখবো, লোকালি রাখবো নাকি ক্লাউডে রাখবো, লোকালি রাখলে আমরা কিভাবে রাখতে পারি, আর ক্লাউডে রাখলে আমরা কি কি টুল আছে এগুলা কোনগুলা ইউজ করবো, এগুলো নিয়ে আলোচনা করলাম। আর ফ্রন্ট এন্ড যখন আমি বানাবো তখন আমার কোন কোন টপিক গুলা নিয়ে চিন্তা করতে হবে। আর সবার শেষে যদি সাজেশন টাইপের বলি, কোন একটা বেসিক ইন্টিগ্রেশন করতে হইলে মানে কোন একটা ধরেন আপনি হার্ডওয়্যার সফটওয়্যার কানেকশন বিল্ড করতে যাচ্ছেন, তাহলে ফার্স্ট বেসিক ইন্টিগ্রেশন করে একটা টেস্টিং করে ফেলবে। মানে একদম আমি বানাই ফেলবো দেন টেস্টিং করবো, এটা করার দরকার নেই। বেসিক একটা ইন্টিগ্রেশন আপনি যদি বুঝতে পারেন যে কানেকশন হয়ে গেছে, এরপরে আপনি নতুন ফিচার এড করেন। কারণ আপনি একটা কনফিডেন্স পেয়ে যাচ্ছেন যে আমার তো কমিউনিকেট হয়েছে, এরপরে আমার পরে চিন্তা করতে হবে না যে কমিউনিকেট তো করতে হবে, আবার ফিচারও এড করতে হবে। তারপর এই দুইটা জিনিস যখন করে ফেলতে পারবেন তখন ডিসিশন মেকিংটা অনেক সুন্দর হবে। খুবই সুন্দর, মানে তেমন একটা টেনশনে থাকতে হবে না আর কি, যেহেতু আপনার কাছে ক্লিয়ার পাথ আছে। আর সিঙ্ক্রোনাইজেশন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনার হার্ডওয়্যার যে কাজ করতেছে আর যে সফটওয়্যার কাজ করতেছে সিঙ্ক্রোনাইজ করতে হবে। সিঙ্ক্রোনাইজ করেই তাইলে আমরা খুব সুন্দরভাবে যে কোনো একটা প্রোডাক্ট বা প্রোটোটাইপ রেডি করতে পারবো আর কি। সো ফার আমার এন্ডে এতটুকুই ছিল। কারো যদি এসব এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আর কি, ওভারঅল যে সেশনটা নিছে। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই আমার কোশ্চেন হচ্ছে যে আমরা ব্যাক এন্ড কিংবা ফ্রন্ট এন্ড যেটা হুম হুম। থাক মানে করব মেক করব, তার জন্য কি স্পেসিফিক কোনো যেমন ব্যাক এন্ডে আমার ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করবো, এটা কি স্পেসিফিক করে বলা থাকবে না আমরা আমাদের মতো ইউজ করতে পারবো, লাইক নোড জেএস কিংবা নেক্সট জেএস, রেস্টফুল মানে এপিআই যেগুলো কল করবে এগুলো কি আমাদের নিজেদের মতো করে করব না হচ্ছে প্রবলেম সেট এগুলো দেওয়া থাকবে? এটা স্বাভাবিকভাবে প্রবলেম সেটে দেওয়া থাকে না কোনো একটা ফ্রেমওয়ার্কের কথা, কারণ এক একজন এক এক ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবে আর কি। আলটিমেট গোল যদি থাকে যে আমাদের সিস্টেমটা বানানো, এই ক্ষেত্রে ফ্রেমওয়ার্কটা ফেক্ট করবে না। কিন্তু এখানে আপনাকে যদি বলি, কোনো একটা ফ্রেমওয়ার্ক চুজ করার পিছনে কিছু কারণ থাকে।
ঠিক আছে, আপনি যদি ফ্রেমওয়ার্কটা চিন্তা করে চুজ করেন, আপনি কিন্তু এটা প্রেজেন্টেশনে বা কাউকে বলতে পারবেন যে আমি এটা কেন চুজ করছি। সেই জায়গা সেই জায়গাটার কারণেই এই কোনো লিমিটেশন থাকবে না ফ্রেমওয়ার্ক চুজ করার। মানে ফ্রেমওয়ার্ক কোনো লিমিটেশন দেওয়া থাকবে না রিকোয়ারমেন্টে, কোনো প্রবলেম সেটে। বুঝতে পারছেন? জি। ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে আপনাদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া ছিল যে ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য র এসকিউএল ইউজ করতে হবে। তো হুম। আমি যদি নো এসকিউএল ইউজ করি তাতে কি কোনো প্রবলেম হবে নাকি আপনার এসকিউএল ইউজ করতে হবে? এখন হচ্ছে হলো সিনারিওর উপর আর কি। আপনি এখন কি ধরনের ডাটা রাখতেছেন, আমি তো একটু আগে বললাম যে আসলে ওই প্রবলেম সিনারিওর উপরে আপনার ডিসিশন মেক করতে হবে। আপনার যেহেতু ওয়েবসাইটে বলতেছেন হলো প্রবলেম স্টেটমেন্টে এরকম দেওয়া আছে যে এসকিউএল ইউজ করতে হবে, এটা আসলে শিওর না আসলে কি এটা দেওয়া আছে কিনা। জাভাতে এরকম কি দেওয়া নাকি যে মানে শুধুমাত্র এসকিউএল ইউজ করতে হবে? জাভাত অথবা জুনায়েদ? না, এরকম কোনো কিছু থাকবে না, এটা পুরোপুরি ফ্রিডম আর কি। যে যেটাতে কমফোর্টেবল, যে যেভাবে ইউজ করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে হুম কোনটা হুম। কত বেশি এফিসিয়েন্ট আর কি। আচ্ছা, হ্যাঁ সেটা হ্যাঁ, তার তাইলে বুঝাইতে হবে যে এটা কেন এফিসিয়েন্ট। হুম হুম, তাহলে হচ্ছিল আপনি এসকিউএল নো এসকিউএল দুইটাই ইউজ করতে পারবেন, কিন্তু প্রপার রিজন যাতে থাকে আর কি। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ। Okay? আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? কেউ কি কিছু বলতেছেন আপনি? আচ্ছা, কারো মনে হয় আর কোয়েশ্চেন নাই, তাইলে আমার এন্ডে এতটুকুই। ধন্যবাদ রিদওয়ান। এরপরে ফ্লোর। আচ্ছা আহ, আচ্ছা, ঠিক আছে, ওকে, এত আল্লাহ হাফিজ। সুন্দরভাবে কনসেপ্টগুলো ইজিলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। এবার আমাদের আয়োটিক্সের একটা, আমাদের যে থিমে বেস ছিল সেটা হচ্ছে আমরা বাংলাদেশে প্রথমবার শার্ক ট্যাঙ্ক ফরম্যাটে আয়োজন করতে যাচ্ছি। এখানে শার্ক ট্যাঙ্ক বলতে বেসিক্যালি, যখন আমি আমার এই হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার, এই যে আমি এই সিস্টেমটা বানাইছি, কেমনে এটা আমি প্রোডাকশন এন্ডে নিয়ে যেতে পারি, কেমনে আমি আমার মাস প্রোডাকশন, মাস অডিয়েন্সের কাছে বিজনেস মডেল হিসেবে ক্যাপিটালাইজ করতে পারি। আর এই বিষয় নিয়ে আরও সুন্দরভাবে ক্ল্যারিটি দিতে অনুরোধ জানাচ্ছি আমাদের মেজবা সাকিন ভাইকে। উনি বর্তমানে বিমুখ কোম্পানিতে অ্যানালিটিক্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন সেকশনে ম্যানেজার হিসেবে আছেন। তো মেজবা ভাই, এখন আপনি যদি একটু কিছু আমাদের বুঝান। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, সবাই বেশ মানে বোর হয়ে গেছে, অনেকেই চলে গেছে হয়তো। আমি একটু ইনশর্টে শুরু করি, ওকে? আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে আহ, আমি বলার মাঝখানে প্লিজ কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ ইন্টারাপ্ট, কোনো প্যারা নাই। কারণ ইন্টারেক্টিভ সেশন না হলে কোশ্চেনগুলো মানে বোঝা যায় না আসলে কেউ বুঝতেছে কিনা। কারণ মোস্ট অফ দ্য কেসেসে হয় কি, একটা মিটিং বা একটা ওয়ার্কশপ বা যে কোনো কিছু চললে আমরা জাস্ট জয়েন হয়ে পড়ে ফেলে রাখি আর কি। ঠিক আছে? সো আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান টু ইন্টারাপ্ট, আমার জায়গা থেকে ইন্টারাপ্ট করেন জাস্ট। ওকে, শুরু করতেছি। থ্যাংক ইউ জুনায়েদ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমরা আইওটি নিয়ে একটা কম্পিটিশন করতেছি, হ্যাকাথন করতেছি। তো সচরাচর যেটা হয়ে থাকে যে আইওটিক্স বা যে কোনো হ্যাকাথন বেসিক্যালি একটা প্রবলেম সলভিং কম্পিটিশন। বাট এই জায়গাটুকুতে ঝামেলা হয়, যেটার জন্য থ্যাংক ইউ জুনায়েদ, রিদওয়ান, জাওয়াদেরকে, যে এই জিনিসটাকে একটু বিজনেস সেন্ট্রিক, বিজনেস ড্রিভেন সিস্টেমে পৌঁছানো যায় কিনা এই জায়গাটুকুতে। তো আজকে আমি একটু কথা বলে ট্রাই করবো যে আসলে অ্যাকচুয়ালি একটা প্রোডাক্টকে বিজনেসে নিয়ে আসা যায় কিভাবে, বা একটা আইডিয়া কিংবা একটা প্রবলেমকে কিভাবে বিজনেসে কনভার্ট করা যায়। ওকে? তো বেসিক্যালি অনেক কিছু বলে গেল জাওয়াদ, অনেক কিছু কভার করে গেছে, হার্ডওয়্যার রিলেটেড অনেক সমস্যা সলিউশন বলে গেছে বা কিভাবে করা যেতে পারে। আহ, রিজওয়ান অলরেডি বলে গিয়েছে যে আমরা সফটওয়্যারের স্ট্রাকচারটা কিভাবে করতে পারি, এই সব কিছু বলে গেছে। তো আমি বেসিক্যালি বিজনেস, এই ডেটা ডিসিশন নিয়ে যে বিজনেস করা যায়, এই জিনিসটাকে আইওটি প্রোডাক্টটাকে কিভাবে বিজনেসে কনভার্ট করা যায় এটা নিয়ে কথা বলি একটু। ওকে? তো যেটা হচ্ছে যে বেসিক্যালি আইওটির মার্কেটটা আসলে ভয়ানক বড়। আইওটির মার্কেটটা ভয়ানক বড় এজ ইন
আমরা যা কিছু দেখতেছি বেসিক্যালি আইওটি বেশি হচ্ছে। যে রিসেন্ট যে আমরা এনভিডিএ 5 ট্রিলিয়ন কোম্পানিতে, $5 ট্রিলিয়ন কোম্পানিতে কনভার্ট হলো, বেসিক্যালি তারাও আইওটি বেসে কাজ করে। এই গুগল, অ্যামাজন যাই বলি, আইওটি বেসে কাজ করে। কেন আইওটি বেসে? হার্ডওয়্যার সফটওয়্যার একটা কম্প্যাক্ট সলিউশন। আমরা যা কিছু ইউজ করতেছি সবই মোরলেস হার্ডওয়্যার সফটওয়্যারের একটা ইন্টিগ্রেশন। ওকে। তো এই মার্কেটটা অ্যাজিউম করা যায় যে $1.3 ট্রিলিয়ন হয়ে যাবে বাই 2030, যেটা অলরেডি যাওয়াতে একবার মেনশন করে গেছে যে এই ট্রেন্ডিংটা কিরকম। এই ট্রেন্ডিং এর মাঝখানে আমরা যেহেতু অটোমেশনের মাঝখানে মোস্ট অফ দ্য মানুষ বোধহয় ঝিমাই গেছেন। আমি না, একা একা কথা বলা খুব টাফ, বুঝছেন? তো প্লিজ রেসপন্স। তো যেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি সব কিছুতেই, আমরা যে এআই এর যুগে চলে আসছি কিংবা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনের মধ্যে চলে আসছি, এই সব কিছুই বেসিক্যালি অটোমেশনের মাধ্যমে হচ্ছে। এখন অটোমেশন করতে হচ্ছে আমরা যা কিছু করতে আমাদের প্যারা লাগে বা রিডান্ডেন্ট জিনিসপাতি, সেগুলোকে আমরা ট্রাই করতেছি সামহাউ একটা অটোমেটিভ সিস্টেমের মধ্যে ফেলে আসা। আমি কিছু মেনশন করার ট্রাই করছি, এর বাইরে হাজারটা এক্সাম্পল আছে। স্মার্ট হোম, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এগ্রিকালচার, ট্রান্সপোর্টেশন, অনেক কিছু। আমি লেন্দি করতেছি না, স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি। ওকে। তো এখন যে ফার্স্ট প্রবলেমটা যেটা নিয়ে যাওয়া অনেকবার বলে গেছে যে আইডেন্টিফাই রিয়েল প্রবলেম। ভাই, 100টা আইওটি প্রোডাক্ট বানানো যায় থার্মোমিটার মেজার করার জন্য, মানে এক টেম্পারেচার মেজার করার জন্য, একটা আহ, কি বলবো, আমার বৃষ্টি আসবে কিনা এটা মেজার করার জন্য, বাট অ্যাকচুয়ালি রিয়েল প্রবলেম না, বানানোর জন্য বানানো। এটা হচ্ছে, তো এই জায়গাটুকুতে, হ্যালো, সরি ফর দ্য ইন্টারাপশন। তো বেসিক্যালি হচ্ছে যে বানানোর জন্য বানানো একটা জিনিস, আর একটা হচ্ছে রিয়েল প্রবলেম সলভের জন্য বানানো একটা জিনিস। তো ফার্স্ট থিংটা হচ্ছে একটা রিয়েল প্রবলেম আইডেন্টিফাই করা। দেন এই যে প্রবলেমটাকে আমরা সলিউশন করতেছি, এটা আসলে মানুষের লাগবে কিনা। আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম কিন্তু মানুষের লাগবে না, এটা আসলে কোনো কাজের জিনিস হবে না যদি। কারণ এটা দিয়ে বিজনেস কেমনে হয় যে মানুষের একটা প্রয়োজন, সে আমার থেকে প্রয়োজনটা মিটাবে, এমনি বিজনেস হয়। তো ওই ভ্যালিডেশনটা করা ভেরি নেসেসারি। অ্যান্ড দ্য থার্ড থিং, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পুরো সিস্টেমের মধ্যে কিভাবে ডিফাইন করছি পুরো জিনিসটাকে। আমাদের সলিউশনটা কেন মানুষ নেবে, ওর বেনিফিট কি, এজ কি, আর আমার ডিফেন্সিবিলিটি কি। একটু সহজ বাংলা ভাষায় বলি যে আমরা যে সলিউশনটা দিচ্ছি মানুষকে, সেটা আসলে মানুষের কি কাজে লাগতেছে। আমি একটা টেম্পারেচার মেজার করতে পারি, একটা আইওটি ডিভাইস বানাইলাম, সেটা দিয়ে আসলে একচুয়ালি লাভ নেই, মানুষের ফোনেই করা যায়। কম্পিটিটিভ এইজ, আমার সলিউশনটা দুনিয়াতে এখন খুব কম প্রবলেম আছে যেটা অ্যাকচুয়ালি কোনো সলিউশন নাই। এখন মানুষ যেটা করে, একটা সলিউশনকে রিডিফাইন করে, একটা সলিউশনকে রিডিজাইন করে, যে এই সলিউশনটা আরো কত এফিসিয়েন্ট ওয়েতে করা যায়। আরেকটা জিনিস, যে আমি মার্কেটে ঢুকছি আজকে, এখন মার্কেটে ঢোকার পর আমার থেকে অনেক বড় বিগ ফিশ প্লেয়ার থাকি, যে টাকা পয়সা নিয়ে এসে কস্ট কাটিং করে প্রোডাক্টটা বানাই ফেলতে পারবে। তাহলে তো আমার কোনো একটা স্ট্রং ইউএসপি থাকতে হবে যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি মার্কেটে টিকে থাকবো। বুঝতে পারছি? কেউ কি আসলে কথা শুনতেছে নাকি আমি একাই বকবক করতেছি? জি ভাইয়া, জি ভাই, শোনা ইউ যাচ্ছে। ক্যান কন্টিনিউ। ঠিক আছে। তো প্রশ্ন থাকলে প্লিজ করবেন। এখন এই যে একটা সিস্টেম ডেভেলপের হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাকে ইন্টিগ্রেট করতেছি না, তো এই দুইটা পোর্শন এক জায়গায় ইন্টিগ্রেশন, বেসিক্যালি তিনটা ওয়ার্ড কিন্তু আইওটি তাহলে। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এর মধ্যে হার্ডওয়্যারে বেশ কিছু জিনিসপাতি আছে, সফটওয়্যারে অনেক কিছু আছে, ইন্টিগ্রেশনে বেশ কিছু জিনিসপাতি আছে। এর বাইরে পুরো জিনিসটাই করতে সিকিউরিটি, প্যাকেজিং, হাবিজাবি অনেক কিছু আছে। এই সব কিছুতে কস্ট কাটিং, কম্পিটিটিভ এজ, ডিফেন্সিবিলিটি সবকিছু মেজার করতে হবে। বুঝতে পারছি? আমরা জাস্ট প্রবলেম সলভ করার জন্য সলভ করছি না, বা আইওটি একটা প্রোডাক্ট বানানোর জন্য বানানোর ট্রাই না করি। গট ইট? আচ্ছা, এরপর হচ্ছে যে সাস্টেইনেবল বিজনেস মডেল ফর আইওটি। আমি একটু ছোট্ট করে এই জায়গাটাকে একটু ডিটেল বড় ট্রাই করি। ওকে। আমরা যে একটা প্রোডাক্ট বানাচ্ছি, আইওটির প্রোডাক্ট, যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য বানায়, কম্পিটিশন করলাম, জিতলাম, দ্যাটস এ গুড থিং। বাট অ্যাকচুয়ালি প্রোডাক্টটা, অ্যাকচুয়াল প্রোডাক্টে
রেডি হবে যখন এটা দিয়ে অ্যাকচুয়ালি বিজনেস করার মতো হয়ে যাবে। বুঝতে পারছি? তো বিজনেস করতে গেলে আমাদের কি কি লাগবে? ভাই আমাদের বিজনেস করতে গেলে আমি তো ESP32 বা আরডিনো দিয়ে প্রোডাক্টটাকে প্রোডাকশন লেভেলে করতে পারবো না। বা ESP32 বা আরডুইনো এগুলো হচ্ছে প্রোটোটাইপিং জিনিস, প্রোটোটাইপের জন্য। আর সিস্টেম প্রোডাকশনে আরেকভাবে কাজ করে। তো হার্ডওয়্যারের কিভাবে এক্সপ্যান্ড করতে পারি সেটা মাথায় রেখে ডিজাইন করব। এর পরবর্তীতে এটা গেল হার্ডওয়্যার পার্ট। সফটওয়্যার পার্টে আমরা ক্লাউড বা সফটওয়্যার আপডেটের সাপোর্টে যে কাজটা করি, যে ক্লাউডে আমরা ইনফ্রাস্ট্রাকচার, যে সার্ভার কস্টিং কিরকম হতে পারে, কিভাবে হতে পারে, এখন নেসেসারি না। আমি বলতেছি যে এই জায়গাটুকুতে আমাদের এখন যে হ্যাকাথন করতেছি এটা হয়তো এগুলো নেসেসারি না। বাট হয় কি, আমরা যদি এখন থেকে এই প্রবলেমগুলোর ব্রাঞ্চ বা এই সিস্টেমগুলোর ব্রাঞ্চ ক্রিয়েট করে না রাখি, পরে এই জিনিসটাকে প্রোডাক্ট হিসেবে এক্সপ্যান্ড করতে পারবো না। আর অ্যাজ ওরা ডিক্লেয়ার করে দিচ্ছে যে এই পুরো সিস্টেমটা অ্যাজ এ বিজনেস মডেল হিসেবে প্রেজেন্ট করতে হবে। তো এই জায়গাগুলোতেও একটু ফোকাস রাখা উচিত যে আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টটাকে বিজনেসে কিনে নিয়ে আসবো। মানে বেসিক্যালি হচ্ছে একটা প্রবলেম সলভ করলেই শুধু হচ্ছে না, আমরা প্রবলেমটাকে সলভ করে সেটাকে বিজনেস মডেল কনভার্ট করতে যাচ্ছি। গট ইট? আমার জি জি। কস্ট স্ট্রাকচার তাহলে হার্ডওয়্যার, ক্লাউড, সফটওয়্যার, আর এন ডি। আর এন ডি কেন রাখছি? যে একটা জিনিস ইটারেটিভ ডেভেলপমেন্ট, অ্যাজাইল প্র্যাকটিসে যেটা করি আমরা, যে প্রতিনিয়ত একটা জিনিসকে ডেভেলপ করতে থাকি ডে বাই ডে অ্যাকর্ডিং টু আমাদের চাওয়া কি, Time এক্সপেকটেশন frames. অনুযায়ী। তাই না? Yeah, this কেউ is. কিছু বলবে? তাই কেউ কিছু বলতেছেন? মিসবাহ ভাই হ্যালো? আপনি কন্টিনিউ করেন না। সরি। বা এটা মনে হয় কারো যে মাইক অন হয়েছিল আর কি, আপনি আচ্ছা কন্টিনিউ আচ্ছা। করেন। এখন আমরা এই প্রোডাক্টটাকে রেভিনিউ জেনারেশন স্ট্রিমগুলো কিভাবে ডিফাইন করতে পারি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা যখন প্রোডাক্টটা বানাচ্ছি বা একটা প্রবলেম নিয়ে প্রবলেম সলভ করতেছি, আমি এখান থেকে ভাই, দিন শেষে এভরিথিং ইজ বিজনেস। ইফ ইউ আর মেকিং এনিথিং, ইউ আর টু মেক ইট টু ডু বিজনেস, তাই না? তো প্রবলেম সলভের সময় আমি কস্ট স্ট্রাকচার এবং রেভিনিউ স্ট্রিমটা কিভাবে হতে পারে এটা একটু মাথায় নিয়ে রাখি। এবং যেহেতু তারা অর্গানাইজার্সরা প্ল্যান করতেছে শার্ক ট্যাঙ্ক বেজে নিয়ে আসার ব্যাপারটাকে, তাহলে আমরা রেভিনিউ স্ট্রিমটাকেও একটা উম, বড় জায়গা মার্কেটিং এর ক্ষেত্রে হয়তো ইম্প্যাক্ট ফেলবে। হোপ আই এম নট রাইট, রং। ওকে। তাহলে আমরা হার্ডওয়্যার প্রোডাক্টগুলোর রেভিনিউ স্ট্রিমগুলো কিভাবে হয়, আমি ওয়ান টাইম সেল করে দিতে পারি। লেটস সে আমার সার্ভার সব অফিসে কিংবা ভার্সিটিতে সবাই দেখবো যে সার্ভার টার্ভার কিছু আছে, যে সার্ভারে জিনিস থেকে দেওয়া হয়, সার্ভারে আমরা ডেটা স্টোর করে রাখি। এই জিনিসগুলো বেসিক্যালি হার্ডওয়্যার ওয়ান টাইম পারচেসে কিনে রেখে দেয়, দ্যাটস ইট। ওকে। সাবস্ক্রিপশন বা স্যাস, স্যাস বা আমরা আইওটির ক্ষেত্রে DAS বলতে পারি, ড্যাস, ডিভাইস অ্যাজ এ সার্ভিস। ওকে। সাবস্ক্রিপশনে যেটা হয় হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে আমরা রিমোট যে সার্ভারগুলো নিয়ে থাকি সেগুলো বেসিক্যালি আইওটি ডিভাইস। সেক্ষেত্রেও আমরা একটা রেভিনিউ প্ল্যাটফর্ম করতে পারি সাবস্ক্রিপশন বেজে, যে তুমি ভাই তুমি 30 দিনে আমাকে টাকা দিবা, বা 15 দিনে টাকা দিবা, বা তোমার 100 জন মানুষের জন্য টাকা দিবা, কিংবা তোমার 100 টেরাবাইট সার্ভিসের জন্য তুমি আমাকে টাকা দিবা। ওকে। ডেটা অ্যানালিটিক্স সার্ভিস অ্যান্ড পার্টনারশিপ অ্যান্ড লাইসেন্সিং, এই ব্যাপারগুলো পরের ধাপে আসে, যেখানে আমরা বিভিন্ন কোম্পানির সাথে প্রোডাক্টটা সেল করে বা তাদের সাথে পার্টনারশিপ করে একটা রেভিনিউ স্ট্রিম করতে পারি। ওকে। আচ্ছা, পরের দিকে আমরা বলি যে এই প্রোডাক্টের জার্নিটুকু কিরকম হতে পারে। যে আমি একটা প্রোডাক্ট সেটাকে তো ধুপ করে একটা বিজনেস ড্রিভেন বা রেভিনিউ ড্রিভেন প্রোডাক্টে কনভার্ট করতে পারি না। কিছু ছোট ছোট স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা কি? এই যে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট যেটা নিয়ে কাজ করতেছি আমরা, যেটা নিয়ে বেসিক্যালি হ্যাকাথন, যে আমরা একটা MVP বানাবো, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। জানি এটা? কেউ বলতে পারবো? জি ভাই। একটু বলা যায় আচ্ছা, এমবিপি হচ্ছে এমভিপিটা কি? বেসিক্যালি আমরা আরএনডি করার আচ্ছা, বেসিক্যালি এমবিপি হচ্ছে আমরা আরএনডি করার পরে আমাদের যে একটা প্রোডাক্ট রেডি হয়, নট লাইক আমরা এটাকে দিয়ে কাজ করাইতে পারি বাট এটা প্রোডাকশনের জন্য রেডি না। এই যে প্রোডাকশনের জন্য রেডি না এন্ড এটা যে প্রপারলি ওয়ার্ক করতেছে, এই স্টেজটাকে আর কি বেসিক্যালি আমরা এমবিপি হিসেবে আইডেন্টিফাই করি।
এক্স্যাক্টলি, মানে হচ্ছে একটা বড় বাসা বানানোর আগে একটা ছোট্ট মিনিয়েচার বাসা, তাই না? ভাই তার দরজাটা খুলে, তার জানলাটা খুলে, ব্যাপারটা এরকম, তাই তো ভাইয়া? জি ভাই, অনেকটা ওরকমই। ওয়ান ওরকমই। কাইন্ড অফ। তাহলে আমরা যেটা করতেছি হ্যাকাথনে, আমাদের প্রবলেমটাও সেম, মানে আমরা এই সলিউশনটাই করতেছি, প্রোটোটাইপ বানাচ্ছি, হ্যাঁ তাই তো? জি, ওয়ান কাইন্ড অফ। আইদার আমরা প্রোটোটাইপ সিমুলেশনে নিয়ে কাজ অথবা করতেছি। হার্ডওয়্যারে। ওকে, তাহলে আমরা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেপে চলে আসছি, যে আমরা প্রোটোটাইপ ক্রিয়েট করতেছি। ওকে, এখন প্রোটোটাইপ হচ্ছে যে আমরা যে সিস্টেমটা প্রবলেমটা করছি, যা ছোট্ট করে ফুল জিনিসটাকে সলভ করতে করে ফেলতেছি ইন এ সিমুলেশন অর ছোট কোনো হার্ডওয়্যার বা ESP32 আরডুইনো হোয়াট এভার ইটস দিয়ে। এরপরের ফেজটা বলা হচ্ছে মার্কেটে পাইলট প্রোগ্রাম। পাইলট প্রোগ্রাম কি? ধরো আমার প্রবলেমটা হচ্ছে যে বাসার জিনিসপাতি আমার করতে ভালো লাগে না, অটোমেট হবে পুরো সিস্টেমটা, বা আমার ভার্সিটিতে আমার ফুল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা অটোমেট হবে। পাইলট প্রোগ্রাম কি? আমার সেকশনের মানুষকে দিয়ে আমি একটা পাইলট প্রোগ্রামিং করাবো, যে আচ্ছা আমার ক্লাসে 30 জন মানুষ, আমি ফার্স্টে 30 জনেরটা করাবো। 30 জনের থেকে প্রবলেম বেরোবে, প্রবলেম থেকে সেই প্রবলেমগুলো সলভ করব, স্টেপ বাই স্টেপ পুরো প্রোডাক্টটাকে পিচ পারফেক্ট করব। এই যে স্টেপ বাই স্টেপ আমি ফিডব্যাক নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফিডব্যাক লুপ, যেখান থেকে আমি প্রোডাক্টটাকে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট থেকে প্রোডাক্ট মার্কেট ফিট করব। বুঝতে পারছি? প্রোডাক্ট মার্কেট ফিট শুনছি কখনো আমরা? জি ভাই। হ্যালো, জি সবাই কি ভাই, ঘুমাইতে চলে এটা। গেছে? জি ভাই শুনছি। জি ভাই, এটার সাথে ফিমিলার। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্ট মার্কেট ফিট কেউ বলতে পারবো প্রোডাক্ট মার্কেট ফিট ব্যাপারটা? বেসিক্যালি ভাই হচ্ছে বিষয়টা, ধরেন আমরা একটা অটোমেটেড সুইচ মেক করলাম, যেটা হচ্ছে বাসা বাড়ির হুম অ্যাজ হুম ইউজুয়াল আমাদের লাইট গুলোকে অটোমেট করে। বাট এখন প্রবলেম হচ্ছে আমরা এটাকে এমন ভাবে মেক করলাম, এটা হচ্ছে সাইজ অনেক বড় হয়ে গেল। এখন কাস্টমারের নিড, মানে কাস্টমার যেমনটা চাইতেছে, মানে ওইরকম ভাবে হইতেছে না। এখন আমরা এটাকে আর হুম এন ডি হুম করে দেন আবার ডেভেলপমেন্ট করে এটাকে ছোট মিনিয়েচার ভার্সন করে দেন আমরা কাস্টমারকে দিব আর কি। এভাবে আর কি প্রোডাক্টটা ফিট হুম করা হয় মার্কেটে। এন্ড এটা প্রাইসিংও থাকতে পারে অ্যাজ ইউজুয়াল। আমি জাস্ট টেকনিক্যাল বিষয়টা বললাম। হুম, বুঝতে পারছি। আহ তাহলে প্রোডাক্ট মার্কেট হচ্ছে মার্কেটের যা প্রয়োজন আমি তাকে দিচ্ছি, তাই তো? জি জি। হ্যাঁ, আমার কাস্টমার যা প্রয়োজন তা দিচ্ছি। তাহলে আমরা হ্যাকাথন করে যেটা করতে পারবো ভাই, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট করে ফেলতে পারবো। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই প্রোটোটাইপটা আমরা পাইলট করব। এটা কম্পিটিশনের পার্ট না, আমাদের সেলফ লার্নিং এর পার্ট, বা আমাদের নিজেদের জন্য। ওকে, এবং মোস্ট অফ দ্য কেসেস হয় কি, যে প্রোটোটাইপ থেকে পাইলটে যেয়ে অনেক প্রোডাক্ট পড়ে যায়, মানে সেটা প্রোডাক্ট মার্কেট ফিট দিকে যায়ই না, কজ প্রোডাক্টটার অ্যাকচুয়ালি নিড নাই। তাহলে পাইলট করে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটার মার্কেটের নিড আছে কিনা, ভ্যালিডেশন। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপ্যান্ডিং রিচ অ্যান্ড ইম্প্যাক্ট। এটা জাস্ট জানার জন্য জানা, সেটা হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট মার্কেট ফিট করে মার্কেট ছেড়ে দিয়ে আমরা কিভাবে যেটাকে বড় করতে পারি, এটা খুব বেশি নেসেসারি জিনিসটা। তারপরে বলার জন্য বলা, সেটা হচ্ছে প্রোডাক্টটাকে রিচ বা বাড়াইতে গেলে, কিংবা আমি সেটাকে এক্সপ্যান্ড করতে গেলে যেভাবে কাজ করা হয়, যে পার্টনারশিপ করা হয়, অপারেশনটাকে আমরা ফুল সিস্টেমটাকে অটোমেট করার ট্রাই করি। আর এটা হচ্ছে ভার্টিক্যালি এক্সপ্যান্ড করার ট্রাই করি, যে লেটস সে আমি বাসা নিয়ে কাজ করতেছি, আমার প্রোডাক্টটা বাসা বেস, আমি এখন অফিস বেসে কাজ করব, বা আমারটা অফিস বেস, আমি এখন ইনস্টিটিউশন বেস কাজ করব, আমারটা ইনস্টিটিউশন বেস, আমি এগ্রিকালচার বেস কাজ করব। এই ভার্টিক্যালি এক্সপ্যানশন করার কথা বলা হয়েছে। বুঝতে পারছি? আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলতে মাঝে মাঝে আমরা দেখি না যে বিকাশ এর সাথে পার্টনারশিপ করছে, করে আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে, নগদ ওর সাথে পার্টনারশিপ করে আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে। এই জায়গাগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। গট ইট? বুঝতে পারছি। আচ্ছা, এখন যে বড় ব্যাপারটা হচ্ছে, ছোট্ট করে বলি, এইটাও আমাদের পাইলটিং এর আগে যাওয়ার দরকার নেই, তারপরেও যেহেতু আমরা প্রোডাক্টটাকে বিজনেস হিসেবে কাউন্ট করে আগাতে চাই, বা একটা ডিসিশন ড্রিভেন জায়গায় যেতে চাই প্রত্যেকের জন্য, যেহেতু হ্যাকাথন করে আমরা হ্যাকাথন জিতে, যেটা হয় যে হ্যাকাথনটা একটা প্রোডাক্ট, হ্যাকাথন প্রাইজ জিতে গেছি, হয়ে গেছে, দ্যাটস ইট। তো আমরা যেটা চাই যে এই প্রোডাক্টগুলো মার্কেটে
জন্য রেডি করা, যার জন্য এই ফান্ডিং এর ছোট্ট একটা পার্ট রাখা, সেটা হচ্ছে আমরা হার্ডওয়্যার সলিউশন নিয়ে কাজ করতেছি, সফটওয়্যার সলিউশন নিয়ে কাজ করতে, ইন্টিগ্রেশন করতেছি, এটা তো মোটামুটি টাকা পয়সা লাগে। আর মোস্ট অফ দেম আমরা যারা কাজ করতেছি এগুলো নিয়ে তারা সবাই স্টুডেন্ট, এই জায়গায় টাকা কোথা থেকে পাবো? তো যেটা হয়, একটা সিস্টেমে যখন আমরা ডেভেলপ করে পাইলট প্রোগ্রামিং করে ফেলি, এরপর থেকে আমরা মার্কেটের কিছু পোর্শন আছে যেখান থেকে আমরা ফান্ডিং রেজ করতে পারি। অ্যাঞ্জেল ইনভেস্টর্স, ভেঞ্চার ক্যাপিটাল, গভর্নমেন্ট গ্রান্ট, ইনোভেশন চ্যালেঞ্জ। যেটা আমরা করতেছি এখন সেটা হচ্ছে ইনোভেশন চ্যালেঞ্জ, যে কম্পিটিশন থেকে একটা ফান্ডিং নিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে আমরা জিনিসটাকে এক্সপ্যান্ড করার ট্রাই করি। এর বাইরে হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। বাংলাদেশে বেশ কিছু ইনভেস্টর আছে যারা বেশ বড় বড় জায়গাগুলোতে ইনভেস্ট করে আসতেছে। একটু লিঙ্কডইন বা ঘাটাঘাটি করলে আমরা ইনভেস্টর পেয়ে যাব যারা বেসিক্যালি আমাদের, ওকে। ভেঞ্চার ক্যাপিটাল, বেশ কিছু কোম্পানি আছে বাংলাদেশে যারা ই- আমাদের কন্ট্রাকচুয়াল বেসে পার্টনারশিপ করে, যারা ফান্ডিং দিয়ে থাকে। আর গভর্নমেন্ট গ্র্যান্টস, আমাদের বাংলাদেশ ইনোভেশন গ্র্যান্ট নামে একটা গ্র্যান্ট দেয়, যাদেরকে বাংলাদেশে মোটামুটি অলমোস্ট 800টার বেশি স্টার্ট আপ এখান থেকে নন ডাইলিউটিভ ফান্ড নিয়ে আসছে। তো প্রোডাক্ট যদি মার্কেট ফিট আমরা রেডি করে বলতে পারি যে আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মানুষের নিড, তাহলে আমরা আমাদের ফান্ডিংটা ক্লিয়ার করতে পারি। এই যে এত কথা বললাম, এত কিছু বললাম, কিছু পোর্শন টাচ করে গেলাম, এই জিনিসগুলো একটা বলাই কারণ যে প্রোডাক্ট শুধু প্রোডাক্ট না হয়ে বিজনেস হলে আমরা সেটাকে দিয়ে অ্যাকচুয়ালি উই ক্যান সেটেল আওয়ার লাইফ, বুঝতে পারছি? আর ইনভেস্টররা কি দেখে যে আমার মার্কেটে অ্যাকচুয়ালি নিড আছে কিনা, স্কেলেবল কিনা প্রোডাক্টটা, both in hardware, software integration and business model wise, ওই ভার্টিক্যাল এক্সপেনশনের আর্লি ট্র্যাকশন, যে পাইলট রান যে করছি এটার অ্যাকচুয়ালি ট্র্যাকশনাল বা ইউজার এঙ্গেজমেন্টটা কিরকম, যে আমি পাইলট প্রোগ্রামে আমার রেসপন্সটা কিরকম, আর অ্যাকচুয়ালি আমি আমার প্রোডাক্টের কতটুকু এক্সপার্টাইজ আছে, যে আমি হার্ডওয়্যারে কতটুকু জানি, সফটওয়্যারে কিছু জানি। এর বাইরে আর কিছু চায় না, কারণ আমাদের ফান্ডিং সোর্সগুলো খুবই বেসিক লেভেলের ফান্ডিং সোর্স আছে। যারা স্টার্ট আপে কাজ করতে থাকি বা যারা স্টার্ট আপে কাজ করি তাদের জন্য ইনভেস্টররা অ্যাকচুয়ালি রিস্ক নিয়ে টাকা দেয়, যে ভাই আমি জানি তুমি করতে পারবা, হোয়াট দে ওয়ান্ট টু নো, যে আমি যেটা করতেছি সেটা আসলে প্রয়োজন কিনা মানুষের, সেটা আমি আসলে বিজনেসে কনভার্ট করতে পারবো কিনা, বুঝতে পারছি? আর এর বাইরে চ্যালেঞ্জ কি কি আছে এটা তো সবাই জানি, অনেক টাকা পয়সা লাগে, অনেক বেশি পড়াশোনা করতে হয়, প্রাইভেসি নিয়ে ঝামেলা আছে যেহেতু হার্ডওয়্যার সফটওয়্যার। তারপর হচ্ছে আমরা কমিউনিকেশন একটা ঝামেলা আছে, আমরা সব মিলাই কমিউনিকেটিভ ওই জায়গায় যেতে পারি না। অপরচুনিটির জায়গাগুলো খুবই ধরা বাঁধা, ভুলে যাই যে গ্লোবাল ডিমান্ড, আইটি ইন্টিগ্রেশন, আনট্যাপ সেক্টর, সাস্টেনেবিলিটি সলিউশন, হোয়াট এভার ইট ইস। বাট অ্যাকচুয়ালি যেটা হয় যে এই সব কিছু বাদ দিয়ে প্রবলেম সলভ, প্রবলেম আইডেন্টিফাই, সলভ, সলভ করার আগে সেটাকে হার্ডওয়্যার সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার আগে অ্যাকচুয়ালি এটা মার্কেটের জন্য নিড কিনা, আমি এটাকে বিজনেস কিভাবে দাঁড় করতে পারি, তারপর ডেভেলপমেন্টে যাও। ডেভেলপমেন্টে যাওয়ার পর ডেভেলপমেন্ট করে ছেড়ে দিও না, হ্যাকাথন করে ছেড়ে দিও না, এটাকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বেজে প্রোডাক্ট বানায়, সেটাকে বিজনেস করা যায় কিনা। যেহেতু অনেকটুকু সময় দেওয়া হয় একটা প্রোডাক্ট বানাতে বা অনেকটুকু এফোর্ট দেওয়া হয় একটা প্রোডাক্ট বানাতে, সো এটাকে বিজনেসে কনভার্ট করার জন্য যায় কিনা এটা একটু জাস্ট এই হচ্ছে সোফার। আর ছোট্ট একটা এক্সাম্পল, কারো বোধহয় ধৈর্য নাই, তারপর ছোট্ট করে বলি যে একটা ছোট্ট এক্সাম্পল দা ট্রাই করছি, যে আমার ভার্সিটিতে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং এর জন্য যে ইস্যুটা হয়, এটা একটা প্রবলেম। আমি যদি এখন স্যারদের জন্য একটা সিস্টেম বিল্ড আপ করে দিই, যদি এখন এক্সিস্ট করে, আমি এক্সাম্পলটা পরে বলতেছি, যেখানে আইডি কার্ড দিয়ে বা হোয়াট এভার সেই রুমে ঢুকলেই তার ট্র্যাক হয়ে যাবে, সে বের হচ্ছে ট্র্যাক হয়ে যাবে। এটা করতে পারলে বাংলাদেশে অলমোস্ট 57টার মতো সরকারি ভার্সিটি, হাজারখানেকের মতো বেসরকারি ভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একটা বিশাল জায়গা জুড়ে এই জিনিস আমি সেল করতে পারবো। অলরেডি সেল করতেছে মানুষ। এক্সপ্যানশনের জায়গাটাকে আমি অফিস টফিসেও এক্সপ্যান্ড করতে পারি। আর যেখান থেকে অ্যাকচুয়ালি মানুষের নিড, এটা এই নিডটা নিয়ে অলরেডি টিপসই নিয়ে একটা কোম্পানি আছে বাংলাদেশের স্টার্ট আপ, যারা কাজ করতেছে এবং দে আর ট্রিমেন্ডাসলি গুড, যে তারা একটা সলিউশন নিয়ে আসে, আইওটি সলিউশন, যেটা বাংলাদেশের মোস্ট অফ দ্য অফিস, স্কুল, ভার্সিটি সবাই ইউজ করতেছে। আর
প্রাইভেট ভার্সিটি গুলাও বাইরে থেকে কিছু সফটওয়্যার ডেভেলপ করে নিয়ে আসে, কিনে নিয়ে আসে, স্যাস প্রোডাক্ট নিয়ে সার্ভিস সাবস্ক্রিপশন মডেল ইউজ করে। তো দিস এই রিয়েল প্রবলেম, যেটাকে সলভ করে মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে। সো ফাইন্ড দ্য প্রবলেম অ্যান্ড মেক দ্য সলিউশন। বুঝতে পারছো? সোফা এতটুকুই, থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক মি। অনেক রাত হয়ে গেছে, বেশিক্ষণ দেরি করবো না। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন আছে? বা আমি স্টার্ট আপটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, ক্যান ইউ শেয়ার মি? কোনটা নিয়ে ভাই? আর আপনি শেষে যে যে মানে আপনার অ্যাটেন্ডেন্স সিস্টেম নিয়ে কথা বলছিলেন, স্টুডেন্ট হ্যাঁ, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ইউনিভার্সিটি হ্যাঁ, গুলাতে, ওটা হ্যাঁ। সম্পর্কে একটু যদি ফার্দার মানে কিছু বলতেন সামথিং। আচ্ছা, এরকম বেশ কয়েকটা স্টার্ট আপ এক্সিস্ট করে। স্টার্ট আপও বলা যায় না বেশি, বেসিক্যালি, বুঝছো? স- এরা অ্যাকচুয়ালি ভেঞ্চার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যেটা হয়েছে, টিপসই নামে একটা কোম্পানি বাংলাদেশে খুব বেশি দিন হয়নি বাংলাদেশে আসছে। টিপসই যেটা করে যে আমরা আইডি কার্ড দিয়ে পাঞ্চ করে অফিসে ঢুকে যাই না, বা ক্লাসে ঢুকে যাই না, ওরা সিস্টেমটাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একটা ইন্ডিকেট করে দিচ্ছে। কিভাবে? যে কেউ আসলে ফিঙ্গারপ্রিন্ট, তার চেহারা, তার আইডি কার্ড, যে কোনো কিছু দিয়ে অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে। তার ফুল টাইম ট্র্যাক হচ্ছে, সে বের হওয়ার সময় আবার পাঞ্চ করে বের হয়ে যাচ্ছে। এটা আমার সফটওয়্যার এন্ডে ড্যাশবোর্ডে যেটা হচ্ছে যে তার ফুল অ্যাটেন্ডেন্স চলে আসতেছে। ফুল অ্যাটেন্ডেন্সের সাথে সে কতটুকু সময় ছিল সেটা চলে আসতেছে। এই ডেটা দিয়ে সে চাইলেই অ্যাটেন্ডেন্সের মার্ক সেটা ইভ্যালুয়েট করতে পারতেছে। আবার এই জায়গায় চাইলেও কিছু ভার্সিটি, কিছু কলেজ লেট অ্যাটেন্ডেন্স বা আমাদের অ্যাবসেন্টের জন্য ফাইন নেয় না স্কুল কলেজে, সেটাকেও ক্যালকুলেট করে দিচ্ছে। তো দে মেড এ কম্প্যাক্ট সলিউশন, যেটা দিয়ে অ্যাটেন্ডেন্সের ফুল প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এইটা ভার্টিক্যাল এক্সপেনশন করে তারা অফিসের জন্য বানাইছে। অফিসের জন্য বানাই করছে কি, এই ফুল সিস্টেমটাকে ডেভেলপ করে তাদেরকে স্যালারি ট্যালারি দিচ্ছে। বুঝতে পারছো? থ্যাংক ইউ ভাইয়া। ব্যা- আর কেন কোনো কোশ্চেন? তাই বুঝতে পারছেন? এর বাইরে কিছু আছে জানার? জি না ভাইয়া, থ্যাংক ইউ। জাস্ট এই কোশ্চেনটাই ছিল মাথায়। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। একমাত্র আপনি বোধহয় পুরোটা শুনছেন। থ্যাংক ইউ ফর অ্যাটেনশন। না ভাই, আমরা আছি। ধন্যবাদ ভাই। আর এই আমরাও এত সুন্দর করে জিনিসটা বুঝলাম আমরাও শুনছি এতদিন। ভাইয়া। হোস্টরা প্রোডাক্ট থাকে। সম্পর্কে ভালো একটা আইডিয়া আসছে আর কি, কিভাবে মার্কেটিং বা কি চিন্তা করে করা লাগবে। তো এইটা থেকে একটাই রিকোয়েস্ট যে মানে প্রোডাক্ট নিয়ে যখন চিন্তা করবো আমরা, তাই আমরা স্টুডেন্ট মানুষ, মানে আমি না, মানে বাকি সবাই স্টুডেন্ট মানুষ, আমাদের যেটা ভুল হয় যে আমরা যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করতে যাই, তখন শুধু প্রোডাক্টটা ডেভেলপ করে ছেড়ে দিই। তো যারা ওই প্রোডাক্টটাকে তখন থেকে ভেবে নেয় যে এটা নিয়ে বিজনেস করা যাবে বা বিজনেসের জন্য রেডি কিনা, দে অ্যাকচুয়ালি মেক মানি। তো এটাই রিকোয়েস্ট যে প্রোডাক্ট নিয়ে ডেভেলপ করার সময় যে কোনো কিছু, আমি বলতেছি না শুধু আইওটির জন্য, সফটওয়্যার হার্ডওয়্যার, যে কোনো সলিউশন ক্রিয়েট করার সময় বা মেক করার সময় এটুকু মাথায় রেখে যে এটা অ্যাকচুয়ালি বিজনেস করার মতো কিনা। বিজনেস না করার মতো হলে বানাবো না, এটা বলি নাই, বানাবো। আর কারো কিছু? দা, হ্যালো? না। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? নাহলে শেষ করে দিব আর কি। না ভাই। না ভাই, আর কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ ভাইয়া পুরা, সবাইকে বেস্ট অফ লাক। ধন্যবাদ মিসবা ভাই। আমাদের এই শার্ক ট্যাঙ্ক ফরম্যাট এবারে যে নতুনত্ব আমাদের এই ন্যাশনাল ইভেন্টের, এই জিনিসটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ জুনায়েদ, জুনায়েদ। আমি হচ্ছে একটু কথা বলি এখানে। ওই যে মির্জা ভাইয়ের এত সুন্দর প্রেজেন্টেশনে হয়তো অনেকে আবার ভয় পেতেছে যে ফুল আমার হ্যাকাথনে কি আমার বিজনেস এর জিনিসটাও ফুটায় তোলা লাগবে কিনা, যে আসলে বিজনেস জিনিসটা আসলে জানা লাগবে কিনা। অবশ্যই জানা লাগবে, কিন্তু জিনিসটা এমন না যে আপনি ফুললি বিজনেস সাইডেই ফোকাস করতে হবে। আপনার জাস্ট জানতে হবে যে আপনারটার স্ট্রং পয়েন্টটা কোথায়,
আপনার উইক পয়েন্টটা কোথায়। এই জিনিসটা আপনি পিচ করতে পারতেছেন কিনা, যে হ্যাঁ আমার প্রোডাক্ট কেন বাকিদের থেকে বেস্ট, আর আমার প্রোডাক্টটি কেন ইমপ্লিমেন্ট করা যাবে। এই জিনিসটা বোঝাতে পারবো কিনা, যে আমার অবশ্যই একটা প্রোডাক্টের একটা লাইফ সাইকেল আছে, একটা বিজনেস সাইকেল আছে। আমি 3 মাস পরে এই প্রোডাক্টটা কোথায় দেখতেছি, 6 মাস পরে এই প্রোডাক্টটা কোথায় দেখতেছি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো আসলে পিচ করবো আমরা, যে হ্যাঁ আমি একটা প্রোডাক্ট বানালাম, এটা কি আসলেই ফিজিবল কিনা। মানে আমি চিন্তা করলাম আমার মতো করে, কিন্তু আসলে রিয়েল লাইফে তো অনেক কনস্ট্যান্ট আসবে, অনেক বাধা আসবে। এই জিনিসগুলো আমি মিস করতে পারতেছি কিনা। সো আলটিমেটলি আমাদের থিঙ্কিংটা দেখা হবে যে আমার বিজনেস মাইন্ডটা আছে কিনা, যে আমি বিজনেস সাইকেলটা যে 3 মাস লাগবে আমার ডেভেলপমেন্টে, পরে 6 মাস আমি এটা টেস্টিং করব, এরপরে আমার যাবে ডিপ্লয়মেন্টে। সো তারপরে আসলে এটার যে আমি কস্ট ম্যানেজমেন্টটা কিভাবে করবো, এটা রিয়েল টাইম মনিটর, রেগুলার আমার মনিটর রাখা লাগবে, মেনটেনেন্স আছে একটা, যে হঠাৎ করে আমার সার্ভার ডাউন হয়ে যেতে পারে। সো এই জিনিসটা আমি কিভাবে মেনটেন করতে পারছি। সো এই হোল সিস্টেমটা আমি যখন একটা বিজনেস প্ল্যানে চিন্তা করব, ওইটাই হচ্ছে আমরা পিচ করতেছি। এমন না যে আমার বিজনেসের টার্ম গুলো বোঝা লাগতেছে, বা আমার বিজনেসের এই টার্মটা কিভাবে করব এইটাই বোঝা লাগতেছে, এমন না। যে আসলে আমার বিজনেস মাইন্ডটা আছে কিনা, যে আমরা আসলে চিন্তা করতে পারতেছি কিনা, আমরা ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে পারতেছি না। এই জিনিসটাই পিচ করবো আমরা, যে আমারটা কেন আরেকজনের প্রোডাক্ট দিল, আমি একটা প্রোডাক্ট দিলাম, সেম জিনিস করে, দুইটাই সেম জিনিস করে, কিন্তু আমাদেরটা, আমারটা কেন বেস্ট হচ্ছে, ওরটা কেন বেস্ট না। আবার বিজনেসে কিন্তু শুধু আমি সফলতা বা আমার স্ট্রং পয়েন্টও দেখাবো না, আমার কিন্তু এখানে আমার কিছু জিনিস আছে, যে আমি আমার বিজনেসের উইকনেস গুলো বুঝতেছি কিনা, যে হ্যাঁ আমার এটা উইক আছে, যে আমি এটা বুঝতেছি যে এটা আমার রিয়েল লাইফে হয়তো সমস্যা হবে, কিন্তু আমি এটা পরবর্তীতে টেস্ট করে এটা আমি আরো আপগ্রেড করব, আরো আপগ্রেড করব, যাতে ওই অ্যাকুরেসিটা আমার মিট করে যেটা আমি চাচ্ছি। হ্যাঁ আমার আমার নিজের প্রোডাক্ট, নিজের সবকিছু, কিন্তু আমার নিজের বুঝতে হবে যে ইয়েস আমার এই প্রোডাক্টে উইকনেসটা কোথায়, এটা আমার ধরতে হবে। কারণ আমি যদি উইকনেস না বুঝি, আমি জানবো না যেটা আসলে কিভাবে আপডেট করতে হবে। সো আশা করি ভয় নাই কারো। সো এটার জন্য আমি একটু ক্লিয়ার করলাম আর কি। সো জুনায়েদ চাইলে কন্টিনিউ করতে পারে, কারো যদি কোনো কোশ্চেন থাকে ফুল ইভেন্ট নিয়ে অবশ্যই করতে পারে। সো আমি হ্যান্ড ওভার করতেছি, ধন্যবাদ। ধন্যবাদ জাওয়াত, জিনিসটা সবাইকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বেসিক্যালি হইতেছে আমরা ফাইনাল রাউন্ডে যখন আমরা সবাই বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিম যখন একটা আমার প্রোটোটাইপ বা বিল্ড করলো, এটা জাস্ট ওর যে থিঙ্কিংটা, ওর যে আইডিয়াটা, যে কেমনে এই জিনিসটাকে প্রোডাকশন এন্ডে নিয়ে যাওয়া যায়, ও জাস্ট ওর থটটা বলবে। নট নেসেসারি যে কি ও একদম এক্সাক্ট বা ডেডিকেটেড বিজনেসটা আমি জানতে হবে। এখানে আমরা জাস্ট ওর আইডিয়াটা, ও কেমনে জিনিসটাকে থিঙ্ক করতেছে, প্রোস অ্যান্ড কনস, ওই জিনিসটাই আমরা বেসিক্যালি শুনতে চাচ্ছি। আর সবাইকে আমি অনুরোধ করব যে আয়োটিক্স ইভেন্টটা নিয়ে হয়তো আরও অনেকেরই এখনও আনক্লিয়ার থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে। তো যে কোনো যা যা কোয়েরি আছে যদি করে ভালো হয়। কি রে, কারোর প্রশ্ন নাই দেখি? আচ্ছা, আজকে রাতে 13টা, মানে 13 তারিখে আজকে রাত 12টার দিকে আমাদের হইতেছে ফেজ 1টা শুরু হবে। ফেজ 1টা হচ্ছে আমার 13 তারিখ থেকে 15 তারিখ, পুরা 72 ঘন্টা পর্যন্ত আমার একটা ফেজ 1 কন্ডাক্ট হবে। তো এই জিনিসটা পুরাটা ফেজ 1-এর পুরা রুল বুকটা সব কিছু ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, রাহাত বিন কবির ভাই বলেন। ভাই, র এসকিউএল এন্ট্রি এমন কিছু একটা লেখা ছিল যে এসকিউএলটা ম্যানুয়াল এন্ট্রি করতে লাগবে, এটা বুঝিনি। না, এখানে আপনার ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে আপনার একটা আইডিয়া দেওয়া হয়েছে, হয়তো আপনি চাইলে মাই এসকিউএল দিয়ে করতে পারেন, বাট এখানে যে আপনার রিলেশনাল ডেটাবেস হইতে হবে নট নেসেসারি। ওটা জাস্ট আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে যে জিনিসটাকে আপনি ডিজাইন করতে পারেন। ওটা আপনি প্রবলেমের বেসিসে আপনার সুবিধা মতন আপনি আপনার ডেটাবেসটা ডিজাইন করলে হচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, প্রবলেম সেট কি একটা একটা স্পেসিফিক প্রবলেম থাকবে, এটা সবার সলভ করতে হবে? না, হ্যাঁ, প্রবলেম এটা সব প্রত্যেকটা টিমের জন্যই সেম থাকবে। প্রবলেম বলতে আপনার বেসিক্যালি প্রবলেমের ডোমেনটা সেম। তারপরে হয়তো আপনার প্রবলেমটা বিভিন্ন টাস্ক ওয়াইজ দিতে পারে, অথবা একটা প্রবলেমের ডোমেন দিল আপনি কেমনে সলভ করতেছেন, বা আপনার ওয়ে অফ প্রসেসটা কেন আপনি এভাবে চুজ করছেন, এরকম হইতে পারে। বেসিক্যালি আপনার প্রবলেমের ডোমেনটা সবার জন্যই সেম। বুঝতে পারছেন? ভাই মার্কিংটা মানে কোন বেসিসে হবে যে আমারটা ফিজিবল হবে কিনা বা মার্কেটে?
কম্পিটেবল হবে কিনা এরকম স্টাইল কোনো কিছু? মার্কিংটা হইতেছে যে কি ধরেন আপনাকে কিছু একটা টাস্ক দেওয়া হলো বা আমার একটা কিছু রিকোয়ারমেন্ট আছে, যে একটা আমার এই টাইপের একটা আপনি যদি কমপ্লিশনে আনতে পারেন বা সলিউশনে, তো বিভিন্ন আমার রুব্রিক্স দেওয়া থাকবে, ইভ্যালুয়েশন রুব্রিক্স। তো ওই পর্যায়ে আপনার র্যাঙ্কিংটা হবে আর কি। রুব্রিক্সটা কি আহ, ইতেই আছে? না না, এটা দিয়ে দেওয়া হবে আপনার, আপনার ফ্রেজ ওয়ানের ক্ষেত্রেও দিয়ে দেওয়া হবে। আর আপনার আচ্ছা যদি ফাইনাল ফ্রেজে ওরকম কিছু হয় ওগুলো আপনাদের সামনে ওখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা। আর চুয়েট প্রেমিসিসে যেটা হবে সেটা কোন টাইমের দিকে হতে পারে, এটা কি বলা মানে দিনের শুরুতে না মাঝে, এরকম কোনো ই হবে? যে আপনি মনে হয় ফাইনাল ফ্রেজের টাইমিংটা নিয়ে জানতে চাচ্ছেন মনে হয়, না? জি। জি, আমাদের ফাইনাল ফেজটা শুরু হবে আপনার 8:30 থেকে। আপনারা হুম, যারা ফাইনালিস্ট ওরা চেষ্টা করবে 8টা বাজে যেন আমার চুয়েট ক্যাম্পাসে থাকে। আমার হইতেছে হুম, টাইমিংটা হচ্ছে আমার বেসিক্যালি 8:30 থেকে আমার রুল টুল হুম, আপনাদেরকে পুরো গ্রাউন্ডসগুলো বলে দেওয়া হবে, ওখান থেকে টাইমিংটা শুরু হবে। হুম। এরপর তো আপনার ধরেন আমার এটা কেমন হইতে পারে, এখন এটা আমাদের এখনো ঠিক করা হয় নাই, বাট ধরেন আপনার 6-7 ঘন্টা একটা হ্যাকাথন চলবে, আইওটি বেসড হ্যাকাথন। এরপর আমার প্রেজেন্টেশন, শার্ক ট্যাঙ্ক ফরম্যাটে প্রেজেন্টেশন রাউন্ডটা শুরু হবে আর কি। আচ্ছা, অ্যারাউন্ড বিকালের দিকে শেষ হয়ে যাবে? হ্যাঁ, অ্যারাউন্ড বিকালের দিকে এরপর আপনার প্রেজেন্টেশন সব মিলে ধরেন আপনার সন্ধ্যা বা ওই টাইমের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলার চেষ্টা করব। আহ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটার জন্য আপনার কেমনে ফরম্যাটে হবে, এটা হইতেছে আমাদের ফ্রেজ ওয়ান শেষে আপনাদেরকে মেইল করে আমাদের ফ্রেজ টু এর পুরা টাইমিং বা সবকিছু আরো বিস্তারিতভাবে জানানো হবে। ওকে। আর সবাই তো মনে ক্লাসরুমে কানেক্টেড আছে আই গেস, যারা আমার রেজিস্টার পার্টিসিপেন্ট। তো ক্লাসরুমে আপনাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে বাই চান্স বা কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই বলতে পারবেন ডিসকাশনে বা কমেন্টসে। আমরা সবসময় আমাদের টিম অ্যাক্টিভ আছে এটাতে। ইভেন কি আপনাদের ফ্রেজ ওয়ান চালানোর কারণেও কেউ যদি কোনো প্রবলেমে পড়ে আপনারা শিওর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। একজন মনে হয় চ্যাটে প্রশ্ন করছিল, নো এসকিউএল দিলে ওআরএম ইউজ করা যাবে না, মিন করছি আই গেস। আচ্ছা, এটা প্রবলেমটা মনে হয় শান্ত রহমান। আচ্ছা, এটা মনে হয় ওকে। আচ্ছা, শান্ত মনে হয় এটা উত্তর দিছে, বা জিনিসটা একটু যদি ক্লিয়ারলি বলে ভালো হয়। আচ্ছা ভাই, ওখানে বলা ছিল যে নোএসকিউএল ইউজ করতে আর কি, মানে যে নোএসকিউএল বলতে যে র এসকিউএল ইউজ করতে আর কি, যেটা মানে হচ্ছে আপনার ওআরএম ইউজ করা যাবে, যেরকম নোড জেএস এর মনে করেন আপনার প্রিজমা আছে, ওটা জিনিসটা সিম্পলিফাই করা হয় আর কি। এই জন্য র এসকিউএল দিয়ে আপনি মনে করেন কোয়েরি গুলো করা লাগবে, এটা আমি মিন হুম করছি। হুম হুম হুম। আর নোএসকিউএল মেবি ইউজ করতে পারবো, এটা মেবি সমস্যা হবে না। না না না, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। জি। ডাটাবেস ডিজাইনটা আপনার উপর, আপনি জাস্ট যেমনি আমাকে যদি এটা বুঝতে পারেন এটা ফাংশনালিটি বা এটা প্রপারলি ইন্টিগ্রেট করতেছে নাকি তাহলেই হচ্ছে। আচ্ছা, এখানে জুনেদ ভাইয়ের একটা প্রশ্ন আছে, ভাই ফ্রেজ ওয়ানে জমা কি দিতে হবে কোড নাকি আইডিয়া? না না, আপনাকে হইতেছে ফ্রেজ ওয়ানে আমি একটু তাহলে জিনিসটা বলে দিই, আমাদের হইতেছে যে কি গিট হাবে কোড সোর্সটাও দিতে হবে। তারপরে আপনাকে একটা ডকুমেন্টেশন দিতে হবে। এরপরে হইতেছে যে কি পুরা সিস্টেমটা আপনাকে হয়তো রেকর্ডিং করে বা ভিডিও ফরম্যাটে একটা লিঙ্ক আকারে দিতে হবে। আপনি হয়তো ভিডিওটা আপনার ড্রাইভে দিলেন, ড্রাইভের লিঙ্কটা আমাদের সাথে শেয়ার করলেন। আর এটা আপনার রুল বুকেও বলা থাকবে আপনাদের কি কি সাবমিশন দেওয়া লাগবে। আর কারোর প্রশ্ন আছে? না না, এখানে ভিডিও বলতে আসলে আপনি পুরা জিনিসটাই দেখাবেন। এটা ধরেন আপনাকে আমি অনেকগুলো টেস্ট কেস দিলাম, তো পুরা সিস্টেমটা আপনি কেমনে ডিজাইন করছেন আপনি ওই জিনিসটাই পুরো ভিডিও আকারে বলবেন। আপনার পুরা স্টার্টিং থেকে পুরা এন্ড পর্যন্ত আপনি কেমনে পুরা সিস্টেমটা আপনি ডিজাইন করছেন, বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এই ধরনের আপনি রেকর্ডিং করে দেখাতে পারতেছেন বা আপনি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে ওটা রেকর্ড করে দেখাতে পারতেছেন। এনি টাইম এটা আপনার উপর ফ্রিডমটা। আর কারোর প্রশ্ন আছে?
মনে হয় মিটিংটা আরো বেশি লম্বা হয়ে যাচ্ছে। আর বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন। আর ক্লাসরুমের লিঙ্কও দেওয়া আছে ফর আমাদের রেজিস্টার পার্টিসিপেন্টস, তো ওখানেও যে কোনো সময় আপনারা আপনাদের প্রশ্ন করলে আমরা সবসময় উপরে উত্তর দিব। তো আই গেস আমরা এখন তাহলে মিটিংটা শেষ করছি। তো সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। আহ এই জন্য সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে আমি ইয়াটা অফ করে দিই।